ওকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের যে এক্সামটা হলো না, সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের 9-10-এর কোশ্চেন। ওকে। তো মেনলি এই কোশ্চেনটা 90টা কোশ্চেনে দুটো পার্টে ভাগ করা আছে। ফার্স্ট যে 45টা কোশ্চেন আছে সেটা হচ্ছে ফ্রম ফিজিক্স অ্যান্ড বাকিটা হচ্ছে তোমার কেমিস্ট্রি থেকে। তো আমি যেটা কোশ্চেনটা দেখলাম ফিজিক্সের কোশ্চেনটা থেকে কিছু পারা যাচ্ছে অলমোস্ট অ্যাজ এ কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আমি এটাকে যদি বিশ্লেষণ করি, তো গোটা 15-20টা পারা যাচ্ছে, বাকিটা হচ্ছে একটু হলেও ফিজিক্সের নলেজ লাগবে, যেটা হচ্ছে আমার এই মুহূর্তে অতটা নেই। তো আমি যেটা এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করেছি সেটা হচ্ছে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে যেসব কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হচ্ছে সেটার সলিউশন আমি করার চেষ্টা করবো এখানে। আর বাকি একবার দেখে নাও তোমরা, যাদের মনে হচ্ছে যে একবার অ্যান্সার কি এর সঙ্গে মেলানো দরকার। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে ডক্টর কামারুল মনির অ্যান্ড আমার এই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি থ্রু প্রবলেম সলভিংয়ে তোমাদের স্বাগত। চলো দেরি না করে একবার দেখে নিই কী সব কোশ্চেন আছে। ওকে, এখানে দেখো একবার 44 নম্বরে যে কোশ্চেনটা আছে না, এখানে বলছে যে লিথিয়াম সোডিয়াম ক্লোরিন ফ্লোরিন মৌলগুলির মধ্যে নিম্নলিখিত জোড়ের মৌলগুলি যথাক্রমে সর্বনিম্ন এবং সর্বোচ্চ। ঠিক আছে, মানে সব থেকে লোয়েস্ট কোনটা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মক এবং সর্বোচ্চ তড়িৎ ধনাত্মকের মধ্যে যে পেয়ার বানানো আছে সেটা। তো আমরা জানি যে মেটাল হচ্ছে ইলেকট্রো পজিটিভ, আর মেটালের মধ্যে যদি আমি সব থেকে বেশি হচ্ছে তোমার এই যে প্রথম শ্রেণীটা, তো লিথিয়াম লিথিয়াম থেকে শুরু হয়, যেটা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, উপর থেকে নিচের দিকে যত যাওয়া যায় তত কী হয়, ইলেকট্রো পজিটিভিটি বাড়তে শুরু করে। ওকে, তার কারণ সিম্পল ব্যাপারটা খুবই, কারণ হচ্ছে পরমাণুর কেন্দ্রে থেকে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আর বাইরের কক্ষপথে ইলেকট্রন। এই বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা সেটা হচ্ছে তোমার কেন্দ্রের সঙ্গে কী করে থাকে, কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনে ধরা থাকে। এবার যত ডিস্টেন্স বাড়বে তোমার ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে, তো ইজিলি এটাকে ইলেকট্রনটা ইজেক্ট করতে সুবিধা হবে, বা উল্টোভাবে বলতে পারলে এর ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা কমে যাবে, বা মেটালের ইলেকট্রন পজিটিভিটি বেড়ে যাবে। তো এদেরকে এখানে দুটো মেটাল দেওয়া আছে, একটা হচ্ছে সোডিয়াম একটা হচ্ছে লিথিয়াম। আমরা জানি আগে লিথিয়াম, তার নিচে হচ্ছে সোডিয়াম, উপর থেকে নিচে আকার বাড়ছে, সুতরাং ইলেকট্রো পজিটিভিটি লিথিয়ামের থেকে সোডিয়ামের বেশি। ক্লিয়ার? এই দুটো অপশানে দেওয়া আছে, বাকি দেওয়া নেই, তো আমি আর বাকি কম্পেয়ার করছি না। সিমিলারলি তুমি এই দুটো যদি দেখে নিই, এখানে দুটো এলিমেন্ট, যেটা হচ্ছে একটা ক্লোরিন একটা ফ্লোরিন। এবার ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিনের মধ্যে আমরা কি জানি, যত নিচের দিকে যাওয়া যায় এখানে সেম থিং, ইলেকট্রো পজিটিভিটি বাড়ে, উল্টোভাবে যদি বলা হয় ইলেকট্রো নেগেটিভিটি কমে, তার মানে ফ্লোরিনের ইলেকট্রো নেগেটিভিটি সব থেকে বেশি, তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তাহলে এখানে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক আমার কী চেয়েছে, মূলত সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক এবং সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক। তাহলে ইলেকট্রো নেগেটিভিটি, ইংরাজিটা পড়ি, বাংলাটা একটু গড়বড় লাগছে। ওকে, দ্য ফলোয়িং পেয়ার অফ এলিমেন্ট অ্যামং দ্য এলিমেন্ট লিথিয়াম সোডিয়াম ক্লোরিন ফ্লোরিন আর রেসপেক্টিভলি লিস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড লিস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ, লিস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ। ওকে, তো মোস্ট ইলেকট্রোনেগেটিভ তো হয়ে গেল তোমার ফ্লোরিন, আর লিস্ট ইলেকট্রোনেগেটিভ মানে হচ্ছে উল্টোভাবে বললে মোস্ট ইলেকট্রো পজিটিভ, তার মানে সেটা হচ্ছে তোমার সোডিয়াম। ওকে, তো বি উইল বি দ্য রাইট অপশন। ঠিক আছে, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন, আর লিস্ট ইলেকট্রোনেগেটিভ অথবা মোস্ট ইলেকট্রো পজিটিভ হচ্ছে তোমার সোডিয়াম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা একবার দেখে নিই। চলো আমরা ইংরাজিটা পড়বো, বাংলাটাতে একটুখানি গড়বড় লাগছে। ওকে, দ্য অর্ডার অফ দ্য ইনক্রিজিং আয়নিক ক্যারেক্টার অফ দ্য মলিকুলস লিথিয়াম ফ্লোরাইড SO2 ClF3 অ্যান্ড K2O, ইনক্রিজিং আয়নিক ক্যারেক্টার। ঠিক আছে, দেখো আমরা এখানে না বেশ, এই অ্যাকচুয়ালি এক্সাম হলে ডিটেল স্টাডি অতটা করলে চলবে না, আমাকে দেখে যেটুকু এলিমিনেট করে সেটাকে এলিমিনেট করে দিতে হবে, অ্যান্ড দেখে নিতে হবে যে আমার অ্যান্সার বেনে যাচ্ছে কিনা। বাকি আমার নলেজ তো টেস্ট পরে হবে। এখানে দেখো আমরা জানি যে SO2 যে সালফার ডাইঅক্সাইড গ্যাস, হ্যাঁ, তো SO2 গ্যাস হিসেবে এক্সিস্ট করছে ভাই, তো মতলব এ হচ্ছে তোমার কি আয়নিক নয়। ঠিক আছে, এ হচ্ছে তোমার কোভ্যালেন্ট। তো SO2 যদি কোভ্যালেন্ট হয়, দেখো এ আর বি দুটো অপশন দেওয়া আছে, তো এ ও বি দুটো অপশন দেওয়া আছে, এই দুটোর মধ্যে একটা আনসার হবে। ঠিক আছে, তো এ অথবা বি হয়ে গেল। এবার নেক্সট আমরা দেখে নেবো, আমরা জানি যে লিথিয়াম ফ্লোরাইড এটা একটা সল্ট, আর এটা হচ্ছে তোমার আয়নিক সল্ট। ওকে, তো হয়ে গেল লিথিয়াম ফ্লোরাইড, দেখো এই দুটো শেষে লিথিয়াম ফ্লোরাইড আসে, তো এগেন আমি এলিমিনেট করতে পারছি না, এ অথবা বি দুটোর মধ্যে আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার যদি দেখা হয় ClF3 অ্যান্ড হচ্ছে K2O, এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাকে এলিমিনেট করতে হবে। এখন ClF3 আমরা জানি এটা হচ্ছে তোমার কোভ্যালেন্ট, আর K2 হচ্ছে
আয়নিক। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে দেখো K2O-তে পটাশিয়াম হচ্ছে মেটাল, অক্সিজেন নন মেটাল, মেটাল আর নন মেটালের কম্বিনেশন, এটা হাইলি চান্স হচ্ছে আয়নিক হওয়ার। এখানে হচ্ছে তোমার ClF3, দুটো হচ্ছে নন মেটাল, এই দুটো নন মেটালের মধ্যে এর কোভ্যালেন্ট বন্ডের সঙ্গে যুক্ত থেকে কম্পাউন্ড বানায়। তো তাহলে আমার হচ্ছে অপশন হলো কোনটা? অপশন হচ্ছে ওকে। তো সব থেকে বেশি তোমার আয়নিক একটা হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড, তারপর K2O, তারপর ClF3, তারপর SO2, ক্লিয়ার? তো দ্যাট উইল বি দ্য রাইট অপশন 45। নেক্সট এ কোথায় গেল আমাদের 45? একটা পেপার মনে হচ্ছে মিস হয়ে গেছে। এনিওয়ে চলে আসবে, কোথাও না কোথাও থাকবে। 46, 7 থেকে মিসিং আছে। ওকে, let's see the question number 50. Regarding the phenomena of a osmotic pressure, lowering of vapor pressure, depression of the freezing point, and elevation of boiling point on the dissolution of a non-electrolyte in a solvent, which of the following statement is true? Osmotic pressure has a different origin from others. Only depression of the freezing point and the elevation of boiling point have the similar origin. Lowering of the vapor pressure has the different origin than others. All have the same origin. ওকে, দেখো কোশ্চেনটা কিছু নেই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি থেকে এসছে। কলিগেটিভ প্রপার্টি হচ্ছে যে সেই সব প্রপার্টি যেটা হচ্ছে তোমার নাম্বার অফ এলিমেন্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কী ধরনের এলিমেন্ট ওতে ডিজলভ আসে বা মৌল বা যৌগ ডিজলভ আসে সেটার উপর না, নাম্বার অফ এলিমেন্টের উপর ডিজলভ করে। ওকে, তো এখানে চারটে কলিগেটিভ প্রপার্টি আছে, সেটা হচ্ছে চারটে হচ্ছে, এক নম্বর হচ্ছে অসমোটিক প্রেশার, দু নম্বর হচ্ছে তোমার লোয়ারিং অফ ভেপার প্রেশার, আর তিন নম্বর হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, চার নম্বর হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ওকে, তো এখানে দেখো তিনটে অপশন তোমাকে জিজ্ঞেস করছে, অসমোটিক প্রেশার, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, লোয়ারিং অফ ভেপার প্রেশার। ওকে, তো অল হ্যাভ দ্য সেম অরিজিন, মানে সব এই তিনটেই হচ্ছে তোমার কলিগেটিভ প্রপার্টি। সো ডি উইল বি দ্য কারেক্ট আনসার। Now, an aqueous solution of a strong electrolyte is diluted. Which of the following statement is true? বলতে একটা কোনো স্ট্রং ইলেকট্রোলাইটের অ্যাকোয়াস সলিউশনকে যদি ডাইলিউট করা হয় তাহলে এই চারটের মধ্যে কোনটা ট্রু হবে, কোন ঘটনাটা? স্পেসিফিক কন্ডাক্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ডিক্রিজেস। আচ্ছা, এটা অপশান চুজ করার আগে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে হোয়াট ইজ স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে যদি তোমার 1 cc সলিউশনের মধ্যে যতটুকু আয়ন থাকবে সেটা যে তোমার কন্ডাক্টেন্স দেখাবে সেটা হচ্ছে তোমার স্পেসিফিক কন্ডাক্টেন্স। ওকে, 1 cc সলিউশন, 1 cc সলিউশনের মধ্যে যে পরিমাণ আয়ন থাকবে সেটা যে পরিমাণ কন্ডাক্টেন্স দেখাবে সেটাকে আমি বলবো কি স্পেসিফিক কন্ডাক্টেন্স। এখন কেস হচ্ছে এই 1 cc সলিউশনের মধ্যে যদি আমি বেশি পরিমাণ আয়ন ডিজলভ করি, ঠিক আছে, সাপোজ ধরো 1 cc সলিউশনের মধ্যে 1 গ্রাম কোনো সল্ট আমি ডিজলভ করলাম, তার যে কন্ডাক্টেন্স দেখাবে ওই 1 cc সলিউশনের মধ্যে যদি আমি 2 গ্রাম তোমার কোনো সল্টকে ডিজলভ করি তার কন্ডাক্টেন্স ডিফারেন্ট দেখাবে। এখন কেস হচ্ছে ভলিউমটা যেহেতু ফিক্সড করা হয়েছে, এবার যত আমি ওর কনসেন্ট্রেশন বাড়াবো, সব ক্ষেত্রে কিন্তু এরকম হয় না কি তোমার কন্ডাক্টেন্স বাড়বে, স্পিড কন্ডাক্ট বাড়ে না। ওকে, এখন হচ্ছে যদি তোমার ইকুইভ্যালেন্ট, এবার হচ্ছে আর একটা কেস হচ্ছে যদি হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ সল্ট, সেটাকে যদি আমি তার যে পরিমাণ কন্ডাক্টেন্স সেটাকে বলবো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অলমোস্ট একই রকম জিনিস, শুধু ওই মোল আর ইকুইভ্যালেন্ট ওয়েটদের দুটোকে ডিফারেন্সিয়েট করা হয়। সাপোজ ধরো 1 মোল সোডিয়াম ক্লোরাইডের যে কন্ডাক্টেন্স, ঠিক আছে, 1 মোল সোডিয়াম ক্লোরাইডের যে কন্ডাক্টেন্স সেটা তোমার তার ভলিউম যা কিছু হতে পারে সেটাকে ডাইলুশন করে আমি যা কিছু করতে পারি, কিন্তু যখন আমি মোলার কন্ডাক্টেন্স বলবো তার মানে হচ্ছে 1 মোল অফ সোডিয়াম ক্লোরাইডকে যে সলিউশনে ডিজলভ করা আছে সেই টোটাল সলিউশনের যে কন্ডাক্টেন্স সেটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, আর স্পেসিফিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমার ভলিউম অফ দ্য সলিউশনটা ফিক্সড, সেখানে কতটা পরিমাপ তোমার সল্ট ডিজলভ করছে সেটা ম্যাটার করছে না, ঠিক আছে? এই দুটো ডিফারেন্স আছে কিন্তু। তাহলে অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ এ স্ট্রং ইলেকট্রোলাইট মানে কি, মানে যেটা তোমার 100% ডিজলভ 100% আয়োনাইজড হয়ে থাকবে। ওকে, যেমন ধরো NaCl 100% ডিসোসিয়েশন হয়ে থাকে, Na প্লাস Cl মাইনাস। তাহলে অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ NaCl ইজ ডাইলিউটেড, যদি এবার ওটাকে ডাইলুট করা হয়, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। তাহলে যদি আমি ডাইলুট করি তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রে আমি কী বললাম কি 1 cc সলিউশনের যতটা
কন্ডাক্টেন্স দেখাবে সেটা হচ্ছে তার স্পেসিফিক কন্ডাক্টেন্স। এবার যদি ওটাকে আমি ডাইলিউট করি তাহলে এক সিসি সলিউশনে যে পরিমাণ আয়ন থাকতো ডাইলিউট করলে কী হবে, তার আয়নের পরিমাণ কমে যাবে, আর কমে গেলে কী হবে, স্পেসিফিক কন্ডাক্টেন্স কমে যাবে। হোয়ার অ্যাজ যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ক্ষেত্রে কী হয়, যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ম্যাটার যেটা ডিজলভ থাকবে তার টোটালটা কন্ডাক্টেন্স। এবার সেখানে যদি আমি ডাইলিউট করি না, তাহলে আয়নের মুভমেন্টে কী হবে, আরও ভালো হবে, একে অপরের উপর না কলিউশন বা আয়নিক এফেক্ট যেসব এফেক্টগুলো থাকে সেই এফেক্টগুলো থাকবে না, থাকবে কম থাকবে। তো সেক্ষেত্রে তার কন্ডাক্টিভিটি আরও বাড়বে। তাহলে সেক্ষেত্রে কী হয়, ডাইলুশনের ক্ষেত্রে স্পেসিফিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রে তোমার ডাইলুশন করলে কন্ডাক্টেন্স কমে, হরাজ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সে ডাইলুট করলে তোমার কন্ডাক্টেন্স বাড়ে। এই হচ্ছে মেন মুদ্রা কথা, ঠিক আছে। তো দেখি কোথায় আসে অপশানটা, স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিক্রিজেস বাট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইনক্রিজেস, সো সি উইল বি দ্য রাইট অপশান, ঠিক আছে। এটা একবার দেখে নিও, এটা দুটো গ্রাফ করা আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। কন্ডাক্টেন্সের বইতে তোমার দুটো গ্রাফ থাকে, একটা ডাইলুশন গ্রাফটা তোমার এরকম আসে আর কি, কন্ডাক্টেন্স ল্যামডা ভার্সেস সি, হ্যাঁ দেখবে এরকম করে দেওয়া আছে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, ওকে। তো দেখে নিও একবার, পরিষ্কার বোঝা যাবে ওখানে বই থেকে দেখে নিলে, ঠিক আছে। চলো দেখছি, অত ডিটেলসে যাচ্ছে না এই মুহূর্তে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর দ্য ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটারের যে ফেজ ডায়াগ্রাম সেটার ক্ষেত্রে কোনটা, যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা ট্রু নয়। লেটস সি হোয়াট আর দ্য স্টেটমেন্ট, দেন উইল হ্যাভ এ ডিসিশন। দ্য গ্রাফ ইজ প্রেশার ভার্সেস টেম্পারেচার অফ দ্য সিস্টেম। গ্রাফটা হচ্ছে প্রেশার ভার্সেস টেম্পারেচার, ঠিক আছে। আচ্ছা চলো সবার আগে যেটা কাজটা করবো আমি, সেটা আগে ফেজ ডায়াগ্রামটা আমি এঁকে নিই ওয়াটারের ক্ষেত্রে, ওকে। একদিকে তোমার প্রেশার থাকে, একদিকে থাকে টেম্পারেচার। সো ফার্স্ট স্টেটমেন্টটা সেটা সত্যি, যে গ্রাফ ইজ প্রেশার ভার্সেস টেম্পারেচার অফ দ্য সিস্টেম, ঠিক আছে। এবার এখানে দেখবে একটা গ্রাফে একটা লাইন থাকে এইদিকে, একটা লাইন থাকে এইদিকে, একটা লাইন থাকে তোমার এইরকম করে, ওকে। এটা ও, এ হচ্ছে এ বি সি, ঠিক আছে। এবার এটা হচ্ছে তোমার সলিড, এটা হচ্ছে তোমার লিকুইড, আর এটা হচ্ছে তোমার গ্যাস, ঠিক আছে। এই তিনটে পেজ। আর এইটা যেটা, আর এই যে বাউন্ডারি না, এই বাউন্ডারিটা হচ্ছে তোমার লিকুইড ভার্সেস গ্যাসের ইকুইলিব্রিয়াম। এই যে বাউন্ডারি, এটা হচ্ছে তোমার সলিড ভার্সেস লিকুইডের ইকুইলিব্রিয়াম। আর এই যে এটা সিধা সলিড টু গ্যাস। আর এখানটায় সম্ভবত আমার এক্সাক্ট মনে পড়ছে না, এই প্রেশারটা হয় তোমার 0.002 আই থিঙ্ক, আর এটা যে করসপন্ডিং টেম্পারেচার সেটা হচ্ছে 0.006 ইফ আই এম নট রং, বাকি একবার বলতে দেখে নেবে। আর এই যে তিনটে, যেখানে তোমার এই তিনটে গ্রাফ, তিনটে লাইন যেখানে মিট করছে না, এইটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট, এটাকে বলা হচ্ছে ট্রিপল পয়েন্ট, ক্লিয়ার। ট্রিপল পয়েন্ট মানে হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টে তোমার তিনটে ফেজই মিট করবে, মানে এই পার্টিকুলার যদি প্রেশার অ্যান্ড টেম্পারেচার কন্ডিশন দেওয়া হয়, মতলব 0.002 অ্যাটমসফিয়ার প্রেশার আর 0.006 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়, তো এইখানে তুমি তিনটে ফেজই পাবে, লিকুইড ফেজ পাবে, সলিড ফেজ পাবে, গ্যাস ফেজ পাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যদি চেঞ্জ করি, তাহলে তোমার কী হবে, যে কোনো একটা ফেজ তোমার উড়ে চলে যেতে পারে, ডিপেন্ড করছে তুমি কোন দিকে চেঞ্জ করবে, কমাবে না বাড়াবে, ঠিক আছে। তো ট্রিপল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে মানে যেখানে ডিগ্রি অফ ফ্রিডম 0, মানে প্রেশার বা টেম্পারেচার তুমি কোনোটাই চেঞ্জ করতে পারবে না। আর এই প্রত্যেকটা যে স্ট্রেট লাইনের যে গ্রাফটা আছে না, এই প্রত্যেকটা স্ট্রেট লাইন হচ্ছে দুটো ফেজের ইকুইলিব্রিয়াম, মানে ওকে। আর এই দুটো স্ট্রেট লাইনের মাঝের এরিয়াটা, এটা হচ্ছে পার্টিকুলার একটা ফেজ, মানে এটা এই এরিয়াটা হচ্ছে লিকুইড ফেজ, এই এরিয়াটা হচ্ছে তোমার গ্যাস ফেজ, এই এরিয়াটা হচ্ছে তোমার সলিড ফেজ, ঠিক আছে। এবার আমরা দেখি গ্রাফটা কী বলছে। দ্য গ্রাফ ইজ এ প্রেশার ভার্সেস টেম্পারেচার অফ দ্য সিস্টেম, দেয়ার আর 3 লাইন ইচ রিপ্রেজেন্টিং ডিফারেন্ট বাই ভেরিয়েন্ট স্টেট। এখানে একটু গড়বড় লাগছে, দেয়ার আর 3 লাইন, হ্যাঁ ডেফিনেটলি তিনটে লাইন আছে, অ্যান্ড ইচ রিপ্রেজেন্টিং ডিফারেন্ট বাই ভেরিয়েন্ট স্টেট। ডিফারেন্ট বাই ভেরিয়েন্ট নয়, এটা হচ্ছে তোমার মনোভেরিয়েন্ট, মানে হচ্ছে তোমার এই যে লাইন বরাবর না, যে কোনো একটা জিনিসকে তুমি ভ্যারি করতে পারো। মানো কি, এই মানলো এই পার্টিকুলার এই প্রেশারে যখন তুমি লিকুইড ভার্সেস গ্যাস ইকুইলিব্রিয়াম থাকবে, তখন করসপন্ডিং টেম্পারেচার হবে এটা, ওকে। এখন তোমার মনে হচ্ছে যে না, আমি আর একটা, যেখানে তোমার লিকুইড আর গ্যাস ইকুইলিব্রিয়াম থাকবে, এখন বলছে না এটা আমি নেবো না, আমি অন্য একটা প্রেশারে চাইছি, আমি সেটা ডেফিনেটলি তুমি পেয়ে যাবে, এই পার্টিকুলার প্রেশারে পেয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, তোমাকে টেম্পারেচারও চেঞ্জ করতে হবে। এইখানে টেম্পারেচার ফিক্সড যদি করে দাও, তাহলে তোমার এখানে প্রেশারটাকে ফিক্সড করতে হবে,
ওকে, তাহলে একটাকে চেঞ্জ করলে আর একটা ডেফিনেটলি চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ তুমি দুটোর ইকুইলিব্রিয়াম পাবে না। যদি তোমার মনে হয় আমি এই প্রেশারে চাই কিন্তু আমার এই টেম্পারেচারে চাই, তাহলে তুমি পাবে না। দেখো ওই পার্টিকুলার প্রেশার এবং ওই টেম্পারেচার কী দাঁড়াচ্ছে এইখানে, মানে সেটা হচ্ছে শুধুমাত্র লিকুইড। ক্লিয়ার? তো এটা বাই ভেরিয়েন্ট নয়, এটা হচ্ছে মনোভেরিয়েন্ট, একটাই মাত্র তুমি চেঞ্জ অ্যালাউ আছে। যদি প্রেশার চেঞ্জ করো ডেফিনেটলি তুমি প্রেশার চেঞ্জ করতে পারো, সেক্ষেত্রে তোমাকে টেম্পারেচারকে চেঞ্জ করতে হবে। ওকে, তো এটা বাই ভেরিয়েন্ট নয়। আর দ্য লাইন ইন্ডিকেটিং ফ্রিজিং পয়েন্ট কার্ভ হ্যাজ এ নেগেটিভ স্লোপ। হ্যাঁ, আর এইটাকে তোমার বলা হয় যে ফ্রিজিং পয়েন্ট কার্ভ। ঠিক আছে, এই ও বি, ও এটা বি যেটা লিখেছিলাম, কারণ হচ্ছে এটা তোমার একদিকে সলিড একদিকে লিকুইড। ওকে, তো সলিড লিকুইডটা জমে তোমার সলিড হচ্ছে, ওই জন্য এটাকে ফ্রিজিং পয়েন্ট কার্ভ বলা হয়। আর এটা স্লোপটা নেগেটিভ থাকে, দেখো। ঠিক আছে, এইদিকে হিল আসে, এটা স্লোপটা হচ্ছে পজিটিভ, এই কার্ভটা স্লোপটা পজিটিভ, কিন্তু এটা স্লোপ হচ্ছে নেগেটিভ। দ্য সিস্টেম ইজ নন ভেরিয়েন্ট অ্যাট দ্য পয়েন্ট হোয়ার থ্রি লাইনস মিট। ডেফিনেটলি এ ও ট্রিপল পয়েন্ট, এখানে নন ভেরিয়েন্ট আমি শুরুতেই বললাম, মানে এখানে তুমি না প্রেশার ভ্যারি করতে পারবে না টেম্পারেচার ভ্যারি করতে পারবে, যে কোনো একটা ভ্যারি করলে তুমি ট্রিপল পয়েন্ট পাবে না। তাই তখন তোমার যে কোনো দুটো ফেজ এক্সিস্ট করবে, ডিপেন্ডিং আপন ইউর চেঞ্জ, তুমি কোন ডিরেকশনে কোনটাকে চেঞ্জ করছো। ক্লিয়ার? তাহলে এখান থেকে যেটা আমরা পেলাম, দ্য অপশন উইল বি বি। হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু, যেটা ট্রু না সেটা হচ্ছে বি। ঠিক আছে, নেক্সট দেখি 53তে কী বলছে, দ্য অ্যাডিশন অফ ভেরি স্মল অ্যামাউন্ট অফ দ্য নিউট্রাল ইলেকট্রন। ওকে, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সেই ফ্যাকচুয়াল কোশ্চেনের মধ্যে পড়ছে। এটা হচ্ছে তোমার অপশনটা হচ্ছে বি। হ্যাঁ, লাইপোফোবিক সল্ট, এটা তোমার এই কলয়েড বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে একবার দেখে নেবে যে লাইপোফোবিক সল্টের মধ্যে যদি বাইরে থেকে কোনো ইলেকট্রোলাইট অ্যাড করা হয় তাহলে সঙ্গে সঙ্গে প্রেসিপিটেট পড়তে শুরু করে, কোয়াগুলেন্ট হয়, আর কোয়াগুলেন্ট হলে প্রেসিপিটেট পড়তে শুরু করে। ঠিক আছে, দেখি একবার নেক্সট কী দাঁড়াচ্ছে 54। ওকে, অ্যান্ড ইলেকট্রিক, আমি জানি না এটা কতটা ভালো দেখা যাবে তোমাদের স্ক্রিনে, মোবাইলে বা কোথাও, কারণ এখানে বেশ ঝাপসা আসে। আর দিস আর দ্য অনলি অ্যাভেলেবেল কোয়েশ্চেন পেপার হোয়াট এভার আই হ্যাভ গেট ফ্রম মাই ব্রাদার। তো দেখা যাক, অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন ইজ ফাউন্ড টু হ্যাভ এ পজিটিভ এন্ট্রপি চেঞ্জ, দ্য রিয়াকশন উইল বি। অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন ইজ ফাউন্ড টু হ্যাভ এ পজিটিভ এন্ট্রপি চেঞ্জ। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের ইকুয়েশনগুলো আমরা জানি কীভাবে সলভ করতে হয়। আমরা জানি কি ডেল্টা জি ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ঠিক আছে না, থার্মোডাইনামিক্সের ইকুয়েশন। আমরা জানি যে কোনো একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা জি সমান কী হয়, নেগেটিভ হয়। ডেল্টা জি নেগেটিভ হয়, রিয়াকশনের স্বতঃস্ফূর্ত হয়। বলছে একটা এন্ডোথার্মিক, এন্ডো বলেছে তো না, একজন হয় না, এন্ডোথার্মিক, অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন ইজ ফাউন্ড টু হ্যাভ এ পজিটিভ এন্ট্রপি চেঞ্জ। বলছে একটা এন্ডোথার্মিক রিয়াকশন, আমরা কি জানি রিয়াকশন যদি এক্সোথার্মিক হয়, এক্সোথার্মিকের ক্ষেত্রে কী হয়, ডেল্টা এইচ নেগেটিভ হয়, আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ, ঠিক আছে, এনথালপি চেঞ্জ হচ্ছে পজিটিভ। এবারে যদি রিয়াকশনটা পজিটিভ এন্ট্রপি চেঞ্জ হয়, পজিটিভ এন্ট্রপি চেঞ্জ মতলব হচ্ছে তোমার ডেল্টা এস ইকুয়াল টু পজিটিভ। ডেল্টা এসটা যদি তোমার পজিটিভ হয়, এবার আমাকে বলো কন্ডিশনগুলো। এবার পজিটিভ এনথালপি যদি হয় এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে, এনথালপি পজিটিভ, আমার পজিটিভ এন্ট্রপি চেঞ্জের ক্ষেত্রে ডেল্টা এস পজিটিভ। এবার যদি ডেল্টা জিকে আমার ওভারঅল নেগেটিভ হতে হয়, সেক্ষেত্রে হট উইল বি দ্য কন্ডিশন। তো ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এসটা তোমার হচ্ছে পজিটিভ, ডেল্টা এইচ পজিটিভ, অ্যান্ড মাইনাস টি ইন্টু ডেল্টা এস তোমার হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এবারে দেখো যদি ওভারঅল ডেল্টা জি যদি নেগেটিভ হতে হয় ফর এ স্পন্টিনিউটি অফ দ্য রিয়াকশন, তাহলে কী হতে হবে, এই দিকের যে পার্টটা, এই পার্টটা কী হতে হবে, আমাকে বেশি হতে হবে। আর এই দিকের পার্টটা যদি বেশি হতে হয় তাহলে টেম্পারেচারটাকে কী হতে হবে, হাই টেম্পারেচার তো ডেফিনেটলি, তবেই তো আমার এই যে ভ্যালু, এই ভ্যালুটাকে ওভারকাম করবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের রিয়াকশন তখনই পসিবল হবে যখন টেম্পারেচার হাই থাকবে। তো পসিবল অনলি অ্যাট হাই টেম্পারেচার, সো এ উইল বি দ্য অপশন। ঠিক আছে, এবার যদি রিয়াকশনটা বলে দিত যে এখানে তোমার এন্ডোথার্মিক রিয়াকশন না বলে যদি এক্সোথার্মিক রিয়াকশন বলতো, তো সেক্ষেত্রে কী হতো, এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি জানি ডেল্টা এইচের যে ভ্যালুটা এটা নেগেটিভ হয়। এবার দেখো ডেল্টা এইচ যদি নেগেটিভ হতো তখন ফর অ্যানি ভ্যালু অফ দ্য কী বলবো, অ্যানি ভ্যালু অফ দ্য টি, টি এর যে কোনো ভ্যালুর ক্ষেত্রে দেখো রাইট হ্যান্ড সাইড নেগেটিভ, মতলব ওভারঅল ডেল্টা জি নেগেটিভ, তাহলে রিয়াকশনটা হবে কি, ফরওয়ার্ড রিয়াকশন হবে, রিয়াকশনটা পসিবল হবে। ঠিক আছে, এটা যদি এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে বলতো তাহলে অ্যানি কাইন্ড অফ অ্যাট অ্যানি টেম্পারেচার দ্য রিয়াকশন উইল মুভ ফরওয়ার্ড। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তোমার এটাকে এন্ডোথার্মিক রিয়াকশন বলেছে, আর সেটা পসিবল তখনই হবে যখন টেম্পারেচারটা হাই হবে। ক্লিয়ার? আই থিঙ্ক আর ডাউট থাকার কথা নয়। সো এ উইল বি দ্য রাইট অপশন। হুইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার ইজ নট এ বাফার সলিউশন? কোশ্চেন নাম্বার 55।
কোশ্চেনগুলো সোজা ছিল, সোজা মানে ঠিক ছিল, এসএসসি আর এরকমই আসে, এর বেশি খুব বেশি সোজাও বলবো না, কারণ হচ্ছে সিলেবাসটা একটু বড় হয়, তো তোমাকে ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, দেন ব্যাপারটা একটু যাবে আর কি। পরীক্ষা প্রিপারেশান নেওয়ার সময় মাথাতে তখন আর থাকে না কি আমি শুধু কেমিস্ট্রিটা ভালো করে পড়বো এবং 45টা কোশ্চেন আনসার করবো। তখন তুমি একটু ফিজিক্স পড়তে যাবে, একটু এটা পড়তে যাবে, তো আর সিলেবাস বেশি হয়ে গেলে তখন গোলমাল হওয়ার চান্সও বেড়ে যায় আর অ্যান্সারও করতে পারা যায় না। তো চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বাফার সলিউশন, কোনটা বাফার সলিউশন নয়? দেখো, বাফার সলিউশন সিম্পলসা ফান্ডা হচ্ছে, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে তোমার উইক অ্যাসিড প্লাস ইটস সল্ট, এই দুটো মিক্সচার, অথবা হচ্ছে তোমার উইক বেস প্লাস হচ্ছে ইটস সল্ট, এই বাস এই কম্বিনেশনে যদি মিক্সচার থাকে তাহলে সেটা বাফার হিসেবে কাজ করবে, আর বাকি আমার দেখার দরকার নেই। দেখো এখানে অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম অ্যাসিডেট, তো অ্যাসিডিক অ্যাসিড উইক অ্যাসিড অর্গ্যানিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিড রয়েছে কার এর সল্ট, কার অ্যাসিডিক অ্যাসিডের সল্ট, তো হয়ে গেল একটা বাফার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভাই NH4OH, আর অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে তোমার CH3COOH। আমি কি বললাম, উইক অ্যাসিড অ্যান্ড ইস সল্ট অথবা উইক বেস অ্যান্ড ইস সল্ট, এটা উইক বেস, তাহলে এর করসপন্ডিং সল্ট যদি অ্যামোনিয়াম ক্লোরাইড এর মিক্সচার হতো তাহলে সেটা ব্যাপার হতো, এর সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের মিক্সচার ব্যাপার কী করে হবে? এটা বেস এটা অ্যাসিড ভাই দুটো, তবে হ্যাঁ এখানে প্রবলেম রয়েছে মনে হচ্ছে একটু, বা অ্যাসিডিক অ্যাসিড এর সল্ট হওয়া উচিত ছিল, তাই না? কেসটা যেটা হচ্ছে, যখন আমি একটা উইক বেস অ্যান্ড উইক অ্যাসিড অ্যাড করবো না, তখন এটা নিউট্রালাইজেশন রিয়াকশন হবে, আর নিউট্রালাইজেশন রিয়াকশন হলে এটা কখনোই এই কমপ্লিট রিয়াকশন হবে না, এই হলে কী তৈরি হবে তোমার CH3COONH4, ঠিক আছে, অ্যামোনিয়াম অ্যাসিডেটটা উইক সল্ট, এর কিছুটা দেখা গেল তোমার অ্যাসিডিক অ্যাসিড বেঁচে থাকবে, তাহলে এটা বাফার হিসেবে কাজ করবে, বা কিছুটা পরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বেঁচে থাকলে সেটা বাফার হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে এই যে নিউট্রালাইজেশন সলিউশনের মধ্যে যদি NH4OH বেশি থাকে তাহলে এই দুটোর মিক্সচারও তোমার বাফার হিসেবে কাজ করবে, বা এটা যদি বেশি থাকে অ্যাসিডিক অ্যাসিডটা, তাহলে ওই দুটোর মিক্সচারও তোমার বাফার হিসেবে কাজ করবে, তো এটাও বাফার হিসেবে কাজ করতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার ইজ নট বাফার সলিউশন, ঠিক আছে। বোরিক অ্যাসিড আর বোরাক্স, সেটা আমি যাবো না, লাস্ট আমি অ্যামোনিয়াম NaCl অ্যান্ড NaOH আমি একটা পেয়েছি, ঠিক আছে। এখানে দেখে নাও, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার একটা সল্ট, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার স্ট্রং বেস, আর দিস ইজ এ সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, ক্লিয়ার। তাহলে আমি যে প্রথমে লিখেছিলাম এখানটা কোথায় লিখলাম, হ্যাঁ উইক অ্যাসিড অ্যান্ড ইজ সল্ট বা উইক বেস অ্যান্ড ইজ সল্টের মিক্সচার, সেটা কিন্তু হচ্ছে না, ক্লিয়ার। তো আই উইল অপ্ট ফর ডি, ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রুপ অ্যানালিসিস ইজ এ কেমিস্ট্রি ইজ বেসড অন, দেখো ভাই এই কোশ্চেনটা এবার আমি এটাকে সোজা বলবো না কঠিন বলবো, ইট ডিপেন্ডস তোমার মধ্যে কতটা কেমিস্ট্রি ফান্ডা আছে বা কতটা মনে আছে, ফান্ডা ইনফ্যাক্ট আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই, কারণ গ্র্যাজুয়েশনে প্র্যাকটিক্যাল করেছো, সো জানো তোমরা, বাস হতে পারে কি পরীক্ষার হলে মাথায় আসছে না বা এখনও মাথায় আসছে না। গ্রুপ অ্যানালিসিস ইজ এ কেমিস্ট্রি, যদি মনে করে দেখো তুমি গ্রুপ অ্যানালিসিসগুলো কীভাবে করতাম আমরা প্র্যাকটিক্যালে, তো সেটা কিছুই ছিল না, কিন্তু সেটা ছিল তোমার একটা পার্টিকুলার গ্রুপে হয় H2S গ্যাস চালনা করলাম, নাহলে কিছু একটা অ্যাড করে দিলাম, নাহলে সেটাকে একটু অ্যাসিডিফাই করলাম, নাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড বেশি করে অ্যাড করলাম, এই করে করে কী করেছি আমরা প্রেসিপিটেট ফেলেছি আর ওটাকে ফিল্টার করেছি, এটাই কিন্তু গ্রুপের কাজ। তো প্রেসিপিটেট কখন পড়ে, যখন KSP কী হয়, কারোর KSP সলিবিলিটি পড়ে যখন বেড়ে যায় না কমে যায়, কমে যায়, ওকে কিছু একটা বটে। তো এই ক্লাসিফিকেশন ইন এ গ্রুপ ইন দ্য পিরিয়ডিক টেবিল, দ্য প্রিন্সিপাল অফ সলিবিলিটি প্রোডাক্ট, বি ইজ দ্য অপশন। এই সলিবিলিটি প্রোডাক্টের প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে, কোনো একটা সল্টের সলিবিলিটি প্রোডাক্ট যখন বাকিদের থেকে বেশি হবে আর কি, যেটা কম হবে সে প্রেসিপিটেট পড়ে যাবে দুটো সলিউশনের মধ্যে, একটা সলিউশনের মধ্যে দুটো সল্টের সলিউশন থাকে, যদি যার সলিবিলিটি প্রোডাক্ট কম হবে সে কিন্তু পার্টিকুলার একটা কন্ডিশনে প্রেসিপিটেট আউট হয়ে যাবে, আর যার বেশি হবে সে থাকবে সিস্টেমে। তো এটা ছিল মেন ফান্ডা আর কি। তো ওই দুটোকে আমাকে জাস্ট ডিফারেন্সিয়েট করতে হতো, কখন আমরা অ্যাসিডিটি বাড়িয়ে করতাম, কখনো H2S গ্যাস চালানো করে করতাম, এভাবে করতাম আমরা। তো এই প্রিন্সিপাল অফ সলিবিলিটি প্রোডাক্ট ছিল সোজা অ্যান্সার। এবার হচ্ছে এটা যদি মাথায় না থাকে তো অত সোজাও নয় আর কি বলবো। দেখো 57 দেখে নাও, গিভ দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রো পোটেনশিয়াল, এখানে কিন্তু 3টে সেটস অফ রিয়াকশনের স্ট্যান্ডার্ড ইলেকট্রো পোটেনশিয়াল দেওয়া আছে হাফ সেলের,
এখানে কি বলছে অ্যারেঞ্জ দেম দেয়ার ইনক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার। কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে, এইসব কোশ্চেনগুলো পরীক্ষা হলে ভুল বিষয়। কী বলছে অ্যারেঞ্জ অফ দেয়ার অ্যারেঞ্জমেন্ট অফ দিস ইন দেয়ার ইনক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার। তুমি জানো অ্যান্সারটা, জানার পরেও পরীক্ষা হলো না, এই পড়তে গিয়ে ভুল হবে, ভুল হয়ে গোলমাল হয়ে যাবে। দেখো অর্ডার অফ রিডিউসিং পাওয়ার মানে বিজারণ করার ক্ষমতা। বিজারণ করার ক্ষমতা মানে নিজেকে জারিত হয়, মানে যে বেশি অক্সিডাইজ হয় তার রিডিউসিং করার ক্ষমতা বেশি। এখানে দেখো তোমার যে দেওয়া আছে যেটা কে প্লাস কে, এটা রিডিউস ফর্মে দেওয়া আছে, যে পটাশিয়াম প্লাস থেকে পটাশিয়াম হচ্ছে মানে রিডিউস হচ্ছে, আর রিডাকশন পোটেনশিয়াল কত -2.93 ভোল্ট। ঠিক আছে, -2.93 ভোল্ট, মাইনাস ভোল্ট মানে হচ্ছে তোমার এ ভাই নিজে রিডিউস হতে চাইবে না। ঠিক আছে, তাহলে মাইনাস, তাহলে উল্টো করে যদি আমি এটাকে লিখি কে বাই কে থেকে কে প্লাস হচ্ছে, সেক্ষেত্রে E0 অক্সিডেশন মানে হচ্ছে কত 2.93 ভোল্ট। তার মানে এ অক্সিডাইজ হতে চাইবে, মানে এ অন্য কাউকে রিডিউস করতে হবে। তাহলে রিডিউস করার ক্ষমতা সব থেকে কার বেশি হয়ে গেল, -0.293 এটার। ওকে, তাহলে কী বলছে অ্যারেঞ্জ অফ দিস ইন দ্যার ইনক্রিজিং অর্ডার অফ রিডিউস করে, ইনক্রিজিং অর্ডার সব থেকে বেশি রিডিউস করার ক্ষমতা হবে কে প্লাস বাই কে। তাহলে এটা যেটা শেষে থাকবে সেটা অপশান আনসার। এই দেখো সব অপশানগুলোর মধ্যে তোমার এই দেখো পেয়ে গেছি আমি। তাহলে এখানে আমার সব করা দরকার নেই, এই একমাত্র একটা অপশান চুজ করতে পারলে আমার হয়ে যাচ্ছে কাজ। ঠিক আছে, তাও একবার আমাদের একদম ক্লিয়ারিটির জন্য আমি একবার চেক করে নিচ্ছি সবগুলো, যে আমরা ঠিকঠাক পথে এগিয়েছি কিনা। আচ্ছা, এখানে কি করা আছে আমার, এটা যদি আনসার হয় এই Hg2+ থেকে Hg2+ করা আছে। হ্যাঁ, এটা Hg2+ থেকে Hg+, এটার ক্ষেত্রে একবার দেখে নিই তাহলে হয়ে যাবে। এটার ক্ষেত্রে কত দেখো Hg2+ থেকে Hg+ এর পজিটিভ, এই পজিটিভ মানে হচ্ছে Hg2+ থেকে আচ্ছা ঠিক আছে, এটাকে আমি ভেঙে হাফ Hg+, Hg+ করে দিলাম। হ্যাঁ, এখানে Hg+ মানে Hg2+ করা আছে, তার মানে হচ্ছে Hg+ ফর দ্য সেক অফ সিম্পলিসিটি। এই ক্ষেত্রে তোমার রিডাকশন পোটেনশিয়াল কত, এই ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে তোমার 0.92 ভোল্ট। এটা রিডাকশন মানে হচ্ছে এই সিস্টেমে রিডাকশন হতে চাইবে, যেহেতু এর পজিটিভ পোটেনশিয়াল, তো এই রিডাকশন হতে চাইবে। এই যে রিডিউস হতে চায় তার কাউকে অক্সিডাইজ করবে। হ্যাঁ, তাহলে এ অক্সিডাইজ করবে মানে এর এর বিজারণ ক্ষমতা কম, একবারেই কম। ক্লিয়ার হচ্ছে না? আরে দেখো সব থেকে বেশি এটা, তাহলে আরেকজনের জারণ হওয়ার ক্ষমতা, বিজারণ ক্ষমতা দেখো এটা এ নিজে রিডিউস হতে যাবে মানে অক্সিডাইজ করবে অন্য কাউকে। ঠিক আছে, তাহলে এ অন্য কাউকে অক্সিডাইজ করবে আর এ অন্য কাউকে অক্সিডাইজ করবে, কিন্তু দুটোর পোটেনশিয়ালে যদি আমি কম্পেয়ার করি সব থেকে অক্সিডাইজ করার পোটেনশিয়াল কার বেশি, এর বেশি। এর যদি অক্সিডাইজ করার পোটেনশিয়াল বেশি হয় তাহলে আমি এর বিজারণ ক্ষমতা সব থেকে কম ধরবো, তাহলে ডেফিনেটলি উই হ্যাভ চুজ দ্য রাইট অপশন। ওকে, সি ইজ দ্য রাইট অপশন। এ হয়ে গেল আমার। নেক্সট কোশ্চেন একবার দেখে নিই। ওকে, 58 সি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, रिएक्शन ऑर्डर कैन नॉट बी फ्रैक्शनल। ये तो भाई जरा सर गलत है। রিয়াকশন অর্ডার ফ্র্যাকশনাল রিয়াকশন অর্ডার আমরা জানি, ঠিক আছে, এটা পরীক্ষায় পড়তো মাঝে মাঝে, যে একটা ফ্র্যাকশনাল রিয়াকশন অর্ডারের এক্সাম্পল দাও। ও সম্ভবত ইফ আই এম নট রং অ্যাসিডালডাইড থেকে মিথেন প্লাস সিও কিছু একটা রিয়াকশন ছিল, যেখানে 3-2 ফিনে-2 কিছু একটা হতো, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো এটা এ ভুল আর কি, ক্যান নট বি ফ্র্যাকশনাল, এটা ভুল, ফ্র্যাকশনাল হয়। রিয়াকশন অর্ডার ইজ অ্যান এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড কোয়ান্টিটি, ডেফিনেটলি এটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা হয়, বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। রিয়াকশন অর্ডার মে অলওয়েজ বি ডিটারমাইন্ড থিওরিটিক্যালি ফ্রম স্টচিওমেট্রি, বাই এ গলত, মানে স্টচিওমেট্রি দেখে আমরা থিওরিটিক্যালি বলতে পারি, এটা বলা যায় না। রিয়াকশন অর্ডার ক্যান নট বি জিরো, রিয়াকশন অর্ডার ক্যান নট বি জিরো ইজ কারেক্ট। রিয়াকশন অর্ডার জিরো তো হয়, তাহলে এটা ভুল। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্টেটমেন্ট ইজ কারেক্ট। ওকে ওকে, আচ্ছা তাহলে এটা ভুল, এটা ভুল। রিয়াকশন অর্ডার ইজ এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড কোয়ান্টিটি, তাহলে বি ইজ কারেক্ট। রিয়াকশন অর্ডার মে অলওয়েজ বি ডিটারমাইন্ড থিওরিটিক্যাল, এটাও ভুল। ঠিক আছে না? তাহলে দেখো তিনটে ভুল পেয়ে গেছি আমরা, তো কারেক্ট অপশন হচ্ছে বি। এটা ভুল, এটা ভুল, এটা ভুল। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট এ ক্যাটালিস্ট রিয়াকশন, about a catalyzed reaction. Energy of activation decreases in comparison to the uncatalyzed reaction. Value of equilibrium constant increases, value of equilibrium constant decreases, energy of activation increases. Correct statement about a catalyzed reaction. ঠিক আছে, অ্যাকচুয়ালি না, এই রিয়াকশন ক্যাটালিসিস সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার
অ্যাক্টিভেশন এনার্জি ভার্সেস রিয়াকশন কোঅর্ডিনেট যদি আমরা প্লট করি, এটা ধরো স্টার্টিং ম্যাটেরিয়াল আর এটা যদি আমার প্রোডাক্ট হয়, ওকে, এই স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে এর যে এনার্জি গ্যাপ সেটাকে আমরা বলি ইএ অথবা অ্যাক্টিভেশন এনার্জি। এখন হচ্ছে এই যে ট্রানজিশন স্টেটের যে এনার্জি না, এই এনার্জিটা যখন আমি পজিটিভ ক্যাটালিস্ট অ্যাড করব তখন তোমার এই ট্রানজিশন স্টেটের অ্যাক্টিভেশন এনার্জিটাকে কম করে দেয়, কম করে দিয়ে তোমার স্টার্টিংয়ের অ্যাক্টিভেশন এনার্জি আর প্রোডাক্ট এনার্জি সেম থাকে, কিন্তু এই ট্রানজিশন স্টেটের এনার্জিটাকে কম করার জন্য বাইরে থেকে আমাদের কী করতে হয়, এনার্জিটা একটু কম দিতে হয়। তো সুতরাং হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন ডিক্রিজেস ইন কম্পারিজন টু দ্য আনক্যাটালাইজ রিঅ্যাকশন, এ উইল বি দ্য রাইট অপশন। ঠিক আছে। আর ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্রাকশন করলে লেনদেন নাই, ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম আর হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন ইনক্রিজেস। এই এনার্জি অফ অ্যাক্টিভেশন ইনক্রিজ হয় কখন, যখন আমরা নেগেটিভ ক্যাটালাইজ ইউজ করি। যখন কোনো রিয়াকশন খুব ফাস্ট হচ্ছে, এবার ওটাকে স্লো করতে হবে, সেক্ষেত্রে আমরা কী করতে হবে, নেগেটিভ ক্যাটালাইজ ইউজ করি, সেক্ষেত্রে এনার্জি অফ অ্যাক্টিভেশন বাড়ায়, আই থিঙ্ক বাড়ায় না সম্ভবত, ও অন্য কোনোভাবে ইনহাবিট করে, এটা প্রসেস নয়। তো এই এনার্জি অফ অ্যাক্টিভেশন ডিক্রিজেস অ্যাজ in comparison to the uncatalyzed reaction, A will be the right option. চলো নেক্সট দেখে নিই। আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ম্যাগনেটিক প্রপার্টিস অফ দ্য ফলোয়িং স্পিসিস, কোশ্চেন নাম্বার 60। আচ্ছা, এই ওকে, লেটস সি দ্য কোশ্চেন নাম্বার 60। আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্য ফলোয়িং স্পিসিস। দেখুন এখানে প্রথমটা হচ্ছে কি NiCl4 2-, এখানে NiCl4 2-, এনই হচ্ছে Ni2+, ওকে। আর এটা হচ্ছে তোমার টেট্রাহেড্রাল কমপ্লেক্স যদি হয় তো আমরা, আর নিকেল হচ্ছে তোমার 28, হ্যাঁ 28 2+ মানে হচ্ছে তোমার D8 সিস্টেম। আর D8 সিস্টেম টেট্রাহেড্রাল মানে প্রথমে তো তোমার একটা করে আনপেয়ার্ড হবে, যদি কিছু এসে যাচ্ছে না এখানে, 4 3 7 8, ওকে। তার দুটো হচ্ছে তোমার আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে হচ্ছে তোমার এটা প্যারাম্যাগনেটিক। এখানে বাকি আর কিছু চাইনি, তো যে ম্যাগনেটিজম কত সেটা তাহলে আমি n×n+2 √n×n+2 করে বার করতাম, কিন্তু আমার দরকার নেই। তো যেহেতু 2 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক জানলে হবে। তো প্রথমটা হচ্ছে নিকেল 4 NiCl4 2- হচ্ছে প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? তো অপশন দেখে নাও, প্রথমে প্যারাম্যাগনেটিক এটা একটা অপশন আছে, প্যারাম্যাগনেটিক এটা একটা অপশন আছে, তো হচ্ছে না। নেক্সট হচ্ছে NiCO4। তো NiCO4 যদি হয়, এক্ষেত্রে তোমার কোনটা ধরুন, আমি নিকেল হচ্ছে 0 এখানে, নিকেল 0 যদি হয় তোমার হচ্ছে 8, আর এর থেকে দুটো গেলে 10ও ধরতে পারি আমি এক্ষেত্রে। ওকে, ডাইম্যাগনেটিক। ক্লিয়ার? এ খতম, নেই কিছু। FeCN6 3-, এখানে দেখো, এখানে হচ্ছে 28, তো 28 মানে হচ্ছে তোমার 3D8 4s2 3D8, ওকে। এক্সাইড স্টেটে দুটো ইলেকট্রন যদি চলে জাম্প করে ডিতে যায়, তাহলে 8 দিয়ে 10টা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এটা এরকম করে করলাম, ও তো 0। FeCN6 3-, FeCN6 3- মানে হচ্ছে তোমার আয়রন 3+, আয়রন কত 26 এপি, 26 এপি যদি হয় 3+, ক্ষেত্রে হচ্ছে তোমার D5 সিস্টেম। আর D5 সিস্টেম অক্টাহেড্রাল কমপ্লেক্স। এবার তোমার CN- হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ড যদি হয় ভাই, এ হচ্ছে গল্প, ঠিক আছে, লো স্পিন কমপ্লেক্স তৈরি হবে। তাহলে এই একটা ইলেকট্রন, ঠিক আছে, এখানে বলছে উইকলি প্যারাম্যাগনেটিক, এখানে বলছে স্ট্রংলি প্যারাম্যাগনেটিক। চলো একটা মাত্র ইলেকট্রন, তো উইকলি প্যারাম্যাগনেটিক আমি ধরে নিচ্ছি। নেক্সট অপশানটা একবার দেখিনি কী বলছে। তো Fe2O6 3+, এখানে আয়রন 3+, আর এখানে আয়রন যদি 3+ হয়, ওকে গড়বড়ে দিয়েছি মনে হয় একটা, না, আয়রন যদি 3+ হয় তোমার 26 ইলেকট্রন, 3+ মানে হচ্ছে 5টা ইলেকট্রন, 3 4 5 26 D5 এই দেখো, এই হচ্ছে অবস্থা। মানে এর ম্যাগনেটিজম হচ্ছে 5.9 বোর ম্যাগনেটিজম হবে, মানে স্ট্রং ম্যাগনেটিজম, প্রচুর স্ট্রং, ওকে। আর আগের ক্ষেত্রে তোমার যখন সায়ানাইড যখন লিগ্যান্ড হিসাবে ছিল, সেক্ষেত্রে তোমার ছিল এরকম, ওকে।
T2G ইজি, 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, আগেরটা সম্ভবত উল্টে গেছিলাম আমি, হ্যাঁ। সেক্ষেত্রে যাই বোথ দ্য কেসেসে কী হচ্ছে, একটা মাত্র আনপেড ইলেকট্রন থাকছে। এবার একটা আনপেড ইলেকট্রন মানে 1.99 হবে, কিছু একটা হবে বোর ম্যাগনেট, ঠিক আছে। তো এটা তোমার এ উইল বি দ্য রাইট অপশান। প্রথমটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, দ্বিতীয়টা হচ্ছে ডায়াম্যাগনেটিক, তারপর হচ্ছে উইগলি প্যারাম্যাগনেটিক, তারপর স্ট্রংলি প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? তো এ উইল বি দ্য রাইট অপশান। দেখো এটা সোজাই ছিল, বেশি কঠিন কিছু ছিল না। হোয়াট উইল বি দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ওয়েভলেংথ অফ অ্যাবজর্পশন ইন দ্য ভিজিবল রেঞ্জ অফ দ্য ফলোয়িং? ওকে, এটা ঠিক আছে, চলো লেটস সি। এটা তোমার ওই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির ওখান থেকে সিএফটি থেকে চলে আসছে অ্যান্সারটা। 1 নম্বর হচ্ছে তোমার কী বলেছে, নিকেল H2O হোল 6 4 মাইনাস, নিকেল 4 মাইনাস, হাউ কাম ইট পসিবল? আচ্ছা সরি, H2O নয়, এটা হচ্ছে NO2 ভাই। ঠিক আছে, দেখে নাও, নিকেল NO2 হোল 6 4 মাইনাস, হ্যাঁ। তাহলে নিকেল NO2 হোল 6 মানে NO2 হচ্ছে তোমার একটা মাইনাস হয়, ওকে, লিগেন্ড হিসাবে ইউজ হলে। তো NO2 যদি 6টা ইলেকট্রন থাকার জন্য ওভারঅল 4 মাইনাস, তখন হচ্ছে নিকেল 2 প্লাস, ঠিক আছে। আর এক্ষেত্রে হচ্ছে তোমার এটাও নিকেল 2 প্লাস, এখানটা হচ্ছে নিকেল 2। আচ্ছা, এক্ষেত্রে দেখো এই যে কালার ফালারের গল্প চলে না, কেসটা যেটা হয় তোমাকে আমি সিম্পলসে বলে দিচ্ছি। ধরো এই আমার 5টা অরবিটাল, ডি অরবিটাল আছে, ঠিক আছে। এই যখনই এই নিকেলের মেটাল সেন্টারে যখনই তোমার ধীরে ধীরে লিগেন্ড অ্যাপ্রোচ করতে শুরু করে না, তখনই কী হয়, লিগেন্ড অ্যাপ্রোচ করতে শুরু করলে তোমার কী হয়, এই যে ডি অরবিটাল যেটা আছে, এই ডি অরবিটালে স্প্লিটিং শুরু হয়। কীভাবে স্প্লিটিং হয়, একদিকে যায় T2G আর একদিকে যায় ইজি। একটা কথা মাথায় রাখবে, যখন যত লিগেন্ড যত তোমার মেটাল সেন্টারের কাছাকাছি আসবে, মানে মানে হচ্ছে তোমার লিগেন্ডের ফিল্ড স্ট্রেংথ যত বেশি হবে, তত কিন্তু তোমার ইজি আর T2Gতে তোমার কী হবে, এই যে লিগেন্ডের এই মেটালের ডি অরবিটালটাকে তত বেশি স্প্লিট করবে। আর যত বেশি স্প্লিট করবে, তত দুটোর মধ্যে গ্যাপ বাড়বে, তখন ডেল্টা ই এনার্জি ভ্যালুটা বাড়বে, আর এনার্জি বাড়া মানে ল্যামডা কমে যাওয়া। ক্লিয়ার? বাস সিম্পলসে মাথায় রাখবে, যতটা স্ট্রং ফিল্ড হবে, স্ট্রং ফিল্ড লিগেন্ড মানে হলে সে তোমার মেটালের তত বেশি কাছে যাবে, যত বেশি মেটালের কাছে যাবে তত তোমার T2G আর ইজির মধ্যে গ্যাপ ততটা বেশি হবে, আর যত বেশি গ্যাপ তৈরি হবে তত তোমার ল্যামডার কী হবে, ওয়েভলেংথ কম হবে। কারণ বেশি এনার্জি মানে হয়তো কম ওয়েভলেংথ, ঠিক আছে না? তাহলে এখানে এনার্জি গ্যাপ বাড়লো মানে হচ্ছে ল্যামডা ভ্যালু কমে যাবে। এবার দেখে নাও, এই তিনটের মধ্যে লিগেন্ড ফিল্ড স্ট্রেংথ কার বেশি? ফিল্ড স্ট্রেংথ ডেফিনেটলি NO2 সব থেকে বেশি। এর NO2 যদি সব থেকে বেশি ফিল্ড স্ট্রেংথ হয়, তাহলে NO2 ফিল্ড স্ট্রেংথ বলে NO2 ক্ষেত্রে এই গ্যাপটা সব থেকে বাড়বে, আর গ্যাপটা যদি বাড়ে ল্যামডা সব থেকে কম হবে। তো 1 নম্বরের ল্যামডা কম সব থেকে, তাহলে দেখো এ অথবা বি উড বি দ্য অ্যান্সার, ঠিক আছে। আর NH3 আর H2 মধ্যে যদি তুমি লিগেন্ডের ক্ষেত্রে স্ট্রেংথের কম্পেয়ার করো NO2 আর H2 মধ্যে, ভাই H2 ক্ষেত্রে তোমার H2 থেকে এই NH3 বেশি মানে স্ট্রং ফিল্ড লিগেন্ড H2 থেকে। তো 2 নম্বর হচ্ছে তোমার এটা, 2 নম্বর, আর এ হচ্ছে সব থেকে বেশি উইক, ক্লিয়ার, H2। তাহলে তোমার কী হচ্ছে, এ যদি উইক হয়, H2 যদি উইক হয়, তাহলে কী হবে, H2 তাহলে বেশি কাছে যেতে পারবে না নিকেলের কাছে যেতে না পারলে ও তোমার ওর মধ্যে এনার্জি গ্যাপ, এই গ্যাপটা কম থাকবে মানে ল্যামডা সব থেকে বেশি হবে। তো সব থেকে ল্যামডা বাড়বে তোমার 3-এর, আর সব থেকে ল্যামডা কম হবে তোমার NO2, ইয়ানি কি এই ইজ দ্য রাইট অপশান। ক্লিয়ার? এটা অপশান হবে। একবার তোমরা ওই লিগেন্ড 3টা আসে একবার দেখে নেবে সার্চ করে, এই NH3 H2O তারপর EN ইথিলিন ডায়ামিন OH মাইনাস, এদের সিরিজটা একবার দেখে নেবে। ওটা যদি গোলমাল হয়ে যায় তাহলে এই পুরো অ্যান্সারটাই গোলমাল হয়ে যাবে। ক্লিয়ার? বাকি এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কি NO2 মাইনাসে চার্জ আছে, তো এ যাবে পজিটিভ চার্জের দিকে, কিন্তু এই ক্ষেত্রে দুটো নিউট্রাল, তো সেক্ষেত্রে একটু গড়বড় হয়ে যেতে পারে, এটা একবার চেক করে নেব। ওকে, আই থিঙ্ক নেক্সট 62। আচ্ছা, এখানে অ্যাসপার্টেম ক্লোরোফেমিকল, ওকে, এর দুটো ম্যাচই দিয়েছে। দেখো এটা হচ্ছে তোমার এন্টারলি ফ্যাকচুয়াল কোশ্চেন না, এখানে বিশেষ কিছু নেই, তবে একটা দুটো অ্যান্সার থেকে আমরা সম্ভবত করতে পারি অ্যান্সারটা। যেমন এই ক্লোরোফেমিকল, এটা হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ হয়, 3 নম্বর, ঠিক আছে। আর এই ফাইডোফর্ম এটা তো আমরা জানি যে অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করি কখনো কখনো। তো এই দুটো থেকে আই থিঙ্ক ক্যান্সার হয়ে যাবে।
ওকে পেয়েছি আমি। এটা ক্লোরোফেমিকল হচ্ছে তোমার ব্রড অ্যান্টিবায়োটিক, তার মানে 3 নাম্বারেরটা হচ্ছে তোমার কিউ, 3 নাম্বারেরটা কিউ। ওকে ওকে 3 নাম্বার একটাই অপশন আছে, তো অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অপশন। তো 3 নাম্বার একটা কিউ যদি হয়, বাকি এটা বললাম, এটা মিলছে কিনা দেখে নাও একবার। আয়োডোফর্মটা কী বললাম, অ্যান্টিসেপটিভ, মানে 2 নাম্বারটা এস। হ্যাঁ 2 নাম্বারটা এস। ঠিক আছে, বাকি আর আমি দেখছি না। অ্যাকচুয়ালি এগুলো ফ্যাকচুয়াল কোশ্চেন, যদি তোমার জানা থাকে তো তুমি পারবে, বাকি এখানে কেমিস্ট্রির সঙ্গে কোনো লেনাদেনা নেই এটা। ঠিক আছে, বাকি 63 এগেন এ ফ্যাকচুয়াল কোশ্চেন, এটা কেমিস্ট্রি বলবো না ক্লাস 10-এর বায়োলজি বলবো, যা বলবে তাই। তো এটা আই থিঙ্ক বলার কিছু আমার দরকার নেই, তাও একবার বলতে সবাই জানো, ভিটামিন ডি ইজ রিকেট, ভিটামিন সি ইজ স্কারভি, বাকি আর কি বলবো, বি ইজ বেরিবেরি, এ ইজ নাইট ব্লাইন্ডনেস। ঠিক আছে, এ ম্যাচ করে দেখে নেবে কোনটা হচ্ছে, আমি আর ম্যাচ করাচ্ছি না। ঠিক আছে, কোনটা গেল এটা, 63। আইডেন্টিফাই দ্য অ্যালালিক অ্যালকোহল ইন দ্য গিভেন এক্সাম্পল। এ আচ্ছা, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এর মধ্যে অ্যালালিক কোনটা। দেখো ভাই, অ্যালালিক কিছু না, এ আমি আরেকবার বলে দিই, এ হচ্ছে যদি আমার যদি কোনো একটা গ্রুপের সাবস্টিটিউশন, যে কার্বন দুটোর সঙ্গে ডবল বন্ড যুক্ত, সেই কার্বনে কোনো একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে কোনো একটা গ্রুপ ঢোকে, তাহলে সেটাকে আমি বলবো ভিনাইলিক। এবার যদি তোমার যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা না হয়ে তার পাশের কার্বনে যদি কোনো একটা গ্রুপ সাবস্টিটিউট হয়, সেই ক্ষেত্রে সেটা আমি তাকে বলবো অ্যালাইলিক। ওকে, অ্যালাইলিক পজিশন মতলব যে দুটো কার্বনের সঙ্গে ডবল বন্ড যুক্ত আছে তারপরের কার্বনে কোনো সাবস্টিটিউশন মতলব হচ্ছে, সেটা হচ্ছে অ্যালাইলিক সাবস্টিটিউশন। ওকে, এখানে বলছি অ্যালাইলিক অ্যালকোহল, তার মানে এখানে সাবস্টিটিউশনটা কি, সাবস্টিটিউশন কিছুই নয়, এটা অ্যালকোহল সাবস্টিটিউশন। আর সেটা কোথায় না, ডবল বন্ড যে দুটো কার্বনের সঙ্গে যুক্ত তার পাশের কার্বনের সাবস্টিটিউশন। দেখো এবার এখানে দেখো কোনো ডবল বন্ডই নেই, তো ভিনাইলিক অ্যালাইলিক কোনো সব কোশ্চেন আসছে না। এখানে দেখো ডবল বন্ড যে দুটো কার্বনের সঙ্গে যুক্ত তার পাশের কার্বনে ওই সাবস্টিটিউশন হয়েছে, তো এটা একটা আমার কোথায় যাবে, অ্যালাইলিক অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এইখানে হচ্ছে তোমার একটা ডবল বন্ড, তার পাশের কার্বন ওইচ একটা সাবস্টিটিউশন। ওকে, তাহলে এটা হয়ে গেলো আমার অ্যালাইলিক সাবস্টিটিউশন। ক্লিয়ার, তাহলে আমি এখানে কী পেলাম, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 4, দ্যার ইজ অপশন ডি, বোথ নাম্বার 2 অ্যান্ড 4। ঠিক আছে, এই দুটো অ্যান্সার। এখন তোর মাথায় আসতে পারে, ভাই তাহলে এটা কী দোষ করলো, এও তো অ্যালাইলিক হচ্ছে মনে হচ্ছে, এইদিকে ডবল বন্ড আর এইদিকে পরে কার্বনে ওইচ, তো এটা হচ্ছে তোমার অ্যালাইলিক। ভাই এ হচ্ছে অ্যারোমেটিক, এর ডেফিনেশন আলাদা, এ অন্যভাবে কাউন্ট হয়, এটাকে তুমি ওই অ্যালাইলিক ফ্যালাইলিক করলে হবে না। ক্লিয়ার, এটা তোমাকে বেঞ্জালিক পজিশন বলে, এটাকে বেঞ্জিনের পরেরটা হচ্ছে তোমার বেঞ্জালিক পজিশন, এটা বেঞ্জালিক অ্যালকোহল বলতে পারো, বাট আমি এটাকে অ্যালাইলিক বলবো না। ঠিক আছে, টেকনিক্যালি এটাকে বলে না, টেকনিক্যালি হচ্ছে এটাই, মানে সিঙ্গেল সে ডবল বন্ড, এই ডবল বন্ডটা কোনো এর সঙ্গে যুক্ত হবে না, রিংয়ের সঙ্গে সরি এই অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে কোনো যুক্ত হবে না। ঠিক আছে, তো এখানে আমরা পেয়ে গেছি বোথ 2 and 4 দ্য রাইট অপশন। নেক্সট একবার দেখে নিই, 65 এগেন কোশ্চেন ভালো বোঝা যাচ্ছে না, বাট আমি চেষ্টা করি একটু ভালো করে। ইন দ্য ফলোয়িং টেবিল লেফট কলম গিভস দ্য নেম অফ সাম নেম রিয়াকশানস অ্যান্ড দ্য রাইট কলম গিভস, ওকে কিছু একটা নেম রিয়াকশান বলা আছে আর রাইটে তার এক্সাম্পল দেওয়া আছে, আমাকে ম্যাচ করাতে হবে। তাহলে ফিডেলক্রাফট রিয়াকশান, এটা যতদূর মনে পড়ছে OCH3 দেখে মনে হচ্ছে, আর এখানে অর্থতে একবার CH3, প্যারাতে একবার CH3, তো ডেফিনেটলি এটা ফিডেলক্রাফট রিয়াকশান। এক হচ্ছে তো ম্যাচ করছে কার সঙ্গে, পি এর সঙ্গে, 1 ম্যাচ করছে পি এর সঙ্গে, দেখো যদি বেনে যায় তো হয়ে যাবে। এক পি এর সঙ্গে এতে অপশান আছে আর ডিতে অপশান আছে, এ অথবা ডি একটা অপশান হবে। ওকে, এরও কিউ দেওয়া আছে, এটা আমার দেখার দরকার নেই। ইয়েস অ্যান্ড আর 3 নাম্বার কোশ্চেনটা একবার দেখে নিই, উডস রিয়াকশন না, উইলিয়ামসন সংশ্লেষণ। আচ্ছা এই চারেরটা দেওয়া আছে কিউ, হ্যাঁ এটা তো ভার্জফিটিক রিয়াকশন বলা হয়। আরে দেখো এই উডস রিয়াকশন মানে হচ্ছে বাংলাতে ভার্জ বিক্রিয়া বলে যেটাকে। ঠিক আছে, এই CH3Cl থেকে C2H6, এই CH3 এই Cl এটাকে যখন ড্রাই সোডিয়ামের সঙ্গে রিয়াকশন করা হয়, এই যে একটা CH3 লেগে যায় আর দুগুণ হলো, হ্যাঁ দুটো NaCl এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে CH3 মতলব হচ্ছে C2H6, এ হচ্ছে আমার রিয়াকশান। তো সেটা হচ্ছে তোমার উডস রিয়াকশান কোনটা, 3-এর হচ্ছে এস, দেখে নাও 3-এর এস কোনটা আসে, 3-এর এস, তা এ হয়ে গেল আমার অ্যান্সার, তার মানে এ হচ্ছে রাইট অপশান। ওকে ঠিক আছে,
চলো A65 হয়ে গেল। নেক্সট দেখি কোনটা কি আসে। 65, ওকে। দ্য ফলোয়িং টেবিল কনসিস্ট অফ দ্য টু অগেন, আবার ফ্যাকচুয়াল কোশ্চেন। এটা হচ্ছে, এটাকে কেমিস্ট্রি বলতে পারো, কেমিস্ট্রি বলতে হবে ডেফিনেটলি, বাকি ভাই ফ্যাকচুয়াল, এখানে কেমিস্ট্রি নলেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আদার ইফ ইউ নো দ্য অ্যান্সার দেন ইউল নো দ্য কেমিস্ট্রি, ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার ইউ ডোন্ট নো দ্য কেমিস্ট্রি, দ্যাটস ইট। এই ক্রায়োলাইটটা আই থিঙ্ক সবাই জানো তোমরা। ক্রায়োলাইট হচ্ছে তোমার এই NaAlF6 আই থিঙ্ক, ইফ আই এম নট রং, সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এরকম কিছু একটা হয়, ঠিক আছে, NaAlF6। তো এখান থেকে তোমার অ্যালুমিনিয়াম বেরোয় ক্রায়োলাইট থেকে। তো 1 ইজ কিউ, এটা যদি থাকে অপশনে তাহলে আমি একটাতে কাজ হচ্ছে ইয়েস হয়ে যাচ্ছে আমার কাজ। বি ইজ দ্য রাইট অপশন, বি ইজ দ্য রাইট অপশন। 1 হচ্ছে কিউ, ঠিক আছে। Na3AlF6 মিলছে কি? Na3AlF6 3NAF প্লাস AlF3 এটাকে ক্রায়োলাইট বলা হয়। তো বি ইজ দ্য রাইট অপশন। বাকি তোমরা দেখে নেবে ক্যালামাইন বা মেলাকাইট। ওকে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং পলিমার ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার ইন্টারমলিকুলার ফোর্স। ভাই এই ইন্টারমলিকুলার ফোর্স মানে হচ্ছে যে একটার সঙ্গে আর একটা মানে একটা মলিকিউল আর একটা মলিকুল যদি একে অপরের সঙ্গে কোনো টাইপের ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন থাকে, হাইড্রোজেন বন্ডিং হতে পারে, সেক্ষেত্রে সেটাকে আবার ইন্টারমলিকুলারলি মানে তারা কাছাকাছি থাকবে, তো ইন্টারমলিকুলার ফোর্স তার বেশি হবে। ওকে, তো সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যার মধ্যে তোমার পোলারিটি আছে, বন্ড পোলারিটি হতে পারে, লোন পেয়ার আছে একটা হাইড্রোজেন আছে, সেই করে কোনোভাবে দুটো একসঙ্গে জুড়ে থাকতে পারে, সেক্ষেত্রে তোমার ইন্টারমলিকুলার ফোর্স বেশি হবে। তো নাইলন 6 আমরা জানি, এটা হচ্ছে তোমার এরকম এই CH2 হোল 4 CO NH CH2 হোল 4 এরকম করে তোমার এই ধরনের একটা পলিমার। ওকে, তো এখানে তোমার অক্সিজেন এদিকে পোলারিটি আছে, এখানে NH আছে, তো ডেফিনেটলি এর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি হবে রাদার দ্যান পলিথিলিন তো সিম্পল ভাই, এই CH2 ডবল বন্ড CH2 এর নাম্বারে এটাকে পলিমারাইজ করে বানায়, ঠিক আছে। তো এখানে কোনো পোলারিটি নেই, তো এটা সব থেকে কম হয়। বোনাইসটা তো ওর থেকে একটু বেশি হবে, কারণ ওখানে একটা বেঞ্জিন রিং থাকে বোনাইসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে পোলারিটি ফোর্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আলো 6, মানে 1 নম্বরে সব থেকে বেশি, আর তারপর হবে বোনাইস 2 নাম্বার, তারপর হবে 3 নাম্বার। তো ডি উইল বি দ্য রাইট অপশন। ক্লিয়ার? এই দিকটা দেখা যাচ্ছে না, বাংলাটা পড়তে হবে মনে হচ্ছে। নিম্নলিখিত নমুনাগুলিকে আলোক রাসায়নিক ক্লোরিনেশন করলে কয়টি সমান মনোক্লোরাইড পাওয়া যাবে? ওকে, বাপরে, ঠিক আছে। এটা কি করতে হবে? এটাকে তোমার করেছে কি, ফটোকেমিক্যাল রিয়াকশন করা হয়েছে। ফটোকেমিক্যাল রিয়াকশন করলে ক্লোরিনেশন, ওকে, আমরা জানি এমনিতেই যে কোনো অ্যালিফেটিক কম্পাউন্ডকে না, এরকম একটা অ্যালিফেটিক কম্পাউন্ডকে যদি আমি ক্লোরিনেশন করতে যাই তোমাকে HNO মানে ফটোকেমিক্যাল HNOCl2 দিতে হবে, ঠিক আছে। এন কেস হচ্ছে কয় ধরনের পাওয়া যাবে? দেখো ভাই, এখানে তোমার যেটা আছে এটাকে নিওপেন্টেন বলা হয়। এখানে যে তোমার এই 4টে হাইড্রোজেন আছে না, 4 4 16টা, 12টা, এই 12টা হাইড্রোজেন হচ্ছে ইকুইভ্যালেন্ট মানে এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে রিপ্লেস করলে ক্লোরিন করো, আর অথবা এটাকে বাদ দিয়ে যদি তুমি এখানে করো, তো সব ক্ষেত্রে একটাই মাত্র প্রোডাক্ট তৈরি হবে, কিউকি এই 12টা হাইড্রোজেনই ইকুইভ্যালেন্ট। তাহলে যে কোনো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলে এক ধরনের প্রোডাক্টই পাবো। তো ডেফিনেটলি তাহলে 1 উইল বি দ্য রাইট অপশন। আবার এখানে দেখো তিনটে অপশানে 1 দেওয়া আছে। এখানে দেখো, এখানে হচ্ছে তোমার 1 2 3 4 5টা, ওকে, 5টা যদি কার্বন হয় সেক্ষেত্রে আমি মাঝেরটা যদি বাদ দিই, মাঝের কার্বনটা, এই দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট, আর হচ্ছে এই টার্মিনাল দুটো ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে কয় ধরনের হাইড্রোজেন আছে? 3 ধরনের। মাঝেরটার ধরন একরকম, আর এই দুটো ধরন একরকম, আর এই দুটো ধরন একরকম। তাহলে টোটাল 3 ধরনের হাইড্রোজেন আছে। তাহলে 3 ধরনের যদি হাইড্রোজেন থাকে, তাহলে একে 3 ধরনের মধ্যে যে কোনো এক ধরনের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করলে আমি এক ধরনের কী পাবো? ক্লোরিন পাবো। তাহলে এখানে 3 ধরনের ক্লোরিন পেতে পারি। তাহলে 1 and 3, প্রথমটা 1, দ্বিতীয়টা 3, তাহলে এখানে এটা শর্ট আউট বাদ গেলো, এটা বাদ গেলো, ঠিক আছে। এবার আমি শেষটা দেখে নেবো। শেষটা যদি তুমি দেখো, দেখো এইটা অ্যান্ড এইটা, এই দুটো একই ধরনের, আর বাকি এই 3টে হচ্ছে আলাদা ধরনের। তো টোটাল এখানে হচ্ছে তোমার 1 2 3 4,
4 ধরনের হাইড্রোজেন আছে, তো 4 ধরনের যদি হাইড্রোজেন থাকে প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের যদি আমি আলাদা আলাদা ক্লোরিনেটেড প্রোডাক্ট পাবো, তাহলে এখানে 4টে প্রোডাক্ট পেতে 4 টাইপের প্রোডাক্ট পেতে পারি। তো 1, 3 and 4, দ্যাট মিনস বি ইজ দ্য রাইট অপশন। ওকে, সোজা ছিল খুব একটা, এটা বেশি কিছু ব্যাপার নয়। ওকে, এখানে বলছে স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে নিম্নলিখিত যৌগগুলিকে সাজান: ব্রোমোমিথেন, ব্রোমোফর্ম, ক্লোরোমিথেন, ডাইব্রোমোমিথেন। এটা খুব সোজা, আমরা একটা থাম্ব রুল জানি যে সাধারণত যাদের মলিকুলার ওয়েট বেশি হয় তাদের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বেশি হয়। তো এখানে ব্রোমোমিথেন মানে হচ্ছে তোমার CH3Br, ব্রোমোফর্ম মানে হচ্ছে CH3Br। ওকে, তো স্বাভাবিকভাবে এই দুটো কম্পেয়ার করলে এর সব থেকে স্ফুটনাঙ্ক বেশি। ক্লোরোমিথেন মানে হচ্ছে Cl CH3, আর হচ্ছে ডাইব্রোমোমিথেন মানে হচ্ছে CH2Br2। এবার দেখো এই তিনটেকে যদি কম্পেয়ার করা হয় না, এই তিনটে কম্পেয়ার করলে সব থেকে বেশি এটা হচ্ছে বয়লিং পয়েন্ট বেশি, দেন হচ্ছে এটা, তারপর হচ্ছে এই CH3Br আর CH3Cl এর মধ্যে CH3Br, দেন CH3Cl। তো সব থেকে বেশি হচ্ছে ব্রোমোফর্ম আর সব থেকে কম হচ্ছে ক্লোরোমিথেন। তাহলে ব্রোমোফর্মটা কত হচ্ছে 2 নাম্বার আছে, 2 নাম্বারে বয়লিং পয়েন্ট সব থেকে বেশি, তাই এটা একটা জানলে হয়ে যাচ্ছে, ঠিক আছে না। আর সব থেকে কম বললাম কত, ক্লোরোমিথেন, মানে 3 নাম্বার আছে, এরকম ম্যাচ করেও গেছে, আর একটা জানলে আমার অপশন পেয়ে আছে, ঠিক আছে। তো গেল এটা 69 হয়ে গেছে। এখন নেক্সট হচ্ছে আমাদের সব গেছে গড়বড় হয়ে, হ্যাঁ, ওইদিকে 45-এ পর মিসিং আছে 5টা কোশ্চেন, তারপরে এদিকে আবার 75 চলে এলো। এনিওয়ে লেটস সি, আমাকে 90 পর্যন্ত করতে হবে, যখন দেখে নিই একবার, অসুবিধা কিছু নেই। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। Ag plus forms complexes, Na plus does not. Ag plus forms complexes, Na plus does not. এ তো ঠিকঠাক লাগছে মনে হচ্ছে। NaCl is soluble in water but AgCl is insoluble, এও ঠিকঠাক লাগছে। ঠিক আছে, লেটস সি, সবগুলো একবার কম্পেয়ার করে দেখে নিই, তাহলে ফাইনালি বুঝতে পারা যাবে। Na2CO3 is thermally stable while AgCO3 decomposes, এও ঠিক লাগছে ভাই। NaCl and AgCl both gives color in flame while ignite, এইখানে মামলা গেছে গড়বড়িয়ে। ক্লিয়ার? এখানে একটা জিনিস বলার আছে আমার, কেসটা হচ্ছে দেখো এই Na2CO3 AgCO3, এটা আমরা জানি যে Na2CO3-কে 400 ডিগ্রির মধ্যে হিট করলে কিছু হয় না, বাট AgCO3-কে হিট করলে না, ভাই এই AgCO3-কে হিট করলে সিলভার অক্সাইড প্লাস CO2 গ্যাস বেরিয়ে চলে যায়, ঠিক আছে। তো এই স্টেটমেন্টটা নিয়ে ডাউট নেই। আর Ag প্লাস কমপ্লেক্স করে Na প্লাস করে না, কারণ এটা আমরা জানি, এটাও কোরিলেশন কেমিস্ট্রিতে দেখেছি কি Ag প্লাস তোমার কমপ্লেক্স করে। NaCl সলভেবল নট, এটাও জানি। AgCl হচ্ছে ইনসলভেবল সল্ট, কারণ এটা আমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়েছি। Ag প্লাস AgCl ইলেকট্রোডের ক্ষেত্রে না, AgCl Cl মাইনাস AgCl, এটা ইনসলভেবল সল্ট ইলেকট্রোড বলা হয়। তো এই জন্য বলা হয় কারণ হচ্ছে AgCl সলভেবল হয় না বলে। এখন NaCl আর AgCl কালার দেখায়, এটা অ্যাকচুয়ালি একটা স্টেটমেন্ট বলে দিই। এই স্টেটমেন্টটা হচ্ছে যেগুলো হচ্ছে তোমার স্টেবল কয়েন মেটাল, যেমন সিলভার, কপার না, সিলভার, গোল্ড, প্লাটিনাম, ভাই এরা তোমার কি বলে ফ্লেমে কোনো কালার টালার দেখায় না। বাকি NaCl কালার দেখায় সম্ভবত। NaCl তো আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডকে যদি হিট করা হয়, এখানে ক্লোরাইড ধরবো না, এখানে সোডিয়াম মেটাল, কারণ ফ্লেমে কালার তো মেটাল দেখায়, ক্লোরিনের কোনো রোল থাকে না এখানে। সোডিয়াম তো আমরা জানি যে একদম ওই ব্রিক রেড নয় কি রেডের মতো রেড কালার একটা দেখায় বেশ ফ্লেমের মধ্যে, হ্যাঁ, কিন্তু সিলভার সেরকম কোনো কালার দেখায় না, ঠিক আছে। তো এই স্টেটমেন্টটা গড়বড় লাগছে আমার। তো 75 ক্ষেত্রে ডি উইল বি দ্য রাইট অপশন। হুইচ অক্সাইডস উইল নট গিভ মেটাল অন হিটিং, কোন অক্সাইডটা মেটাল দেবে না? হুইচ অক্সাইড উইল নট গিভ মেটাল অন হিটিং, এই অক্সাইডগুলো করলে ধাতু দেবে না কোনটা? জিঙ্ক অক্সাইড দেবে না, সিলভার অক্সাইড দেবে না, Ag দেবে না, নাকি অল অফ দ্য অ্যাবাভ? এটা তো আমার একটু গড়বড় লাগছে। বাকি জিঙ্ক অক্সাইডকে হিট করলে ইয়েলো কালার দেখায়। ওকে, আই থিঙ্ক এটা তুমি যদি এটার সঙ্গে কোরিলেট করো না, এটার সঙ্গে করো, এই ডি অপশনের সঙ্গে কোরিলেট করো, Ag2O উইল বি দ্য রাইট অপশন, নট অল অফ দ্য অ্যাবাভ। এই জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে আমরা জানি জিঙ্ক অক্সাইডকে হিট করলে সম্ভবত, জিঙ্ককে স্পেশালি হিট করলে
উত্তপ্ত অবস্থাতে সম্ভবত ইয়েলো কালার দেখায়, তারপর ঠান্ডা করলে আবার সাদা হয়ে যায় জিঙ্ক অক্সাইডটাকে। তার এখানে কারণটা ওটা আর কি, এখন মেটালিক জিঙ্ক হয়, ওটা আবার ফার্দার অক্সিডাইজ হয়ে যায়, তখন আবার সাদা হয়ে যায়। এরকম কিছু একটা ফান্ডা ছিল প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো এটা হবে, এই সিলভার অক্সাইড হবে না, কারণ সিলভার যে কারণের জন্য সিলভার এখানে কালার দেখাচ্ছে না, সেম কারণের জন্য তোমার সিলভার মেটাল ফর্মে যাবে না আর কি। মেটাল ফর্মে গেলেও কালার দেখাতো, মেটাল ফর্মে যাবে না এখানে। তো সিলভার অক্সাইড, আই উইল অপ্ট ফর বি। এটা আমার একটু হালকা ডাউট আছে, বাট স্টিল আই উইল অপ্ট ফর বি, ঠিক আছে। দ্য ইন্টারনাল এনার্জি অফ পারফেক্ট মোনো অ্যাটমিক গ্যাস অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য ইন্টারনাল এনার্জি, দেখো ইন্টারনাল মোনো অ্যাটমিক গ্যাস মানে হচ্ছে এর মধ্যে কোনো বন্ড নেই, তার মানে এর ভাইব্রেশন, রোটেশনাল এনার্জি কিছু থাকবে না। তাহলে যেটা হবে অনলি কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? ইন্টারনাল এনার্জি যেটা হবে সেটা হবে অনলি কাইনেটিক এনার্জি, বিকজ এর কোনো ভাইব্রেশনাল বা রোটেশনাল এনার্জি নেই, যেহেতু এটা মোনোঅ্যাটমিক গ্যাস। এটা যদি মোনোঅ্যাটমিক না হতো, অ্যামোনিয়া হতো, সেক্ষেত্রে তোমার হতো কাইনেটিক এনার্জি থাকতো, এর রোটেশনাল থাকতো, ভাইব্রেশনাল থাকতো। বাট এক্ষেত্রে অনলি কাইনেটিক এনার্জি, দ্যাট মিনস দ্য অপশন এ উইল বি দ্য রাইট অপশন। নেক্সট হচ্ছে 78, এখানে বলছে ইফ দ্য ব্যালেন্স ইউজড ইন গ্যাভিমেট্রিক অ্যানালিসিস ইজ নট ক্যালিব্রেটেড কারেক্টলি হোয়াট টাইপ অফ এরর কুড অকার। যদি ক্যালিব্রেটেড না থাকে সেক্ষেত্রে এররটা যেটা দেখাবে সেটা তোমার সিস্টেমেটিক এরর দেখাবে, মনে হচ্ছে আমার এটা সিস্টেমেটিক দেখাবে। তার কারণ হচ্ছে যা কিছু ওজন করবে সেখানে সবাই একই ধরনের ওজন দেখাবে ওখানে, বা স্টেপ বাই স্টেপ যদি ওখানে দুবার তিনবার ওজন করা হয়, ওই প্রত্যেকবারেই ওই এররটা অ্যাড হতে হতে থাকবে। তো এটাকে আমি বলবো কি সিস্টেমেটিক এরর। র্যান্ডম এরর মানে হচ্ছে সেই সব এরর যেখানে একবার হবে না এরর, সেরকম ক্ষেত্রে। তো আই উইল বি অপ ফর সিস্টেমেটিক এরর। এটা এটাও বলবো, আমি সাজেস্ট করবো তোমাদেরকে আরেকবার চেক করে নিন অন্য কোনো সোর্স থেকে যদি পাওয়া যায়, বাট আমার এটা সিস্টেমেটিক এররই মনে হচ্ছে। টক্সিসিটি অফ ক্যাডমিয়াম অ্যান্ড মার্কারি ইন দ্য বডি ইজ বিং reversed by proteins mainly using the amino acid use. ওকে, গ্লাইসিন, লিউসিন, লাইসিন আর সিস্টাইন। দেখো এখানে এই জানি না কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে, বাট এটা জেনারেল সেন্স থেকে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সিস্টাইন হবে, কারণ সিস্টাইন হচ্ছে একমাত্র আলফা অ্যামিনো অ্যাসিড যেটার মধ্যে সালফার থাকে। আর সালফার থাকে, আর আমরা জানি যে ওই গ্রুপ কেমিস্ট্রিতে আমরা দেখেছি যে ক্যাডমিয়াম মার্কারি সালফেট হিসাবে প্রেসিপিটেট পড়ে, বিকজ এই ক্যাডমিয়াম মার্কারির সঙ্গে সালফেটের একটা ভালো রকম অ্যাডিকশন আছে। এই সালফেট থাকলেই তোমার ওর সঙ্গে ভালো স্ট্রং বন্ড করে। তো একে বডি থেকে রিভার্সড করতে গেলে কোনো না কোনো আলফা অ্যামিনো অ্যাসিড দিয়ে ওকে বাইন্ড করে নিয়ে আসতে হবে। তো ক্যাডমিয়াম মার্কারি নাইট্রোজেনের সঙ্গে যা বন্ড হয়, এই সালফার সিস্টাইনের যে এসএইচ যেটা আছে ওর সঙ্গে বন্ড খুব স্ট্রং হয় ক্যাডমিয়াম বা মার্কারি। তো একমাত্র সিস্টাইন যে তোমার আলফা অ্যামিনো অ্যাসিডটা আছে সেটা দিয়ে বাইন্ড করে ওটা সিস্টেমটাকে বার করতে পারে। সো অপশন উইল বি ডি, ডি উইল বি দ্য রাইট অপশন। ওকে, তো এ হয়ে গেল 79। নাও লেটস সি 80. If the ionization energy of hydrogen atom is x, the ionization energy of lithium 2 plus. ওকে, আচ্ছা এটা তো সোজা খুব। এখানে তোমার হাইড্রোজেন, এখানটা দেখি হাইড্রোজেনের এনার্জি ক্যালকুলেশন না, একটা কী ছিল যেন অপশনে, ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। তো এখানে দেখো প্যারামিটার এই জেডটা হচ্ছে তোমার কি, সরি 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4। তো এই জেডটা হচ্ছে তোমার কি নাম্বার অফ প্রোটন না, তো নাম্বার অফ প্রোটন হাইড্রোজেনের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন ছিল 1, আর যখন লিথিয়াম হবে লিথিয়াম ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন 3। বাকি সব প্যারামিটার সেম থাকছে, কারণ হচ্ছে এই যে লিথিয়াম 2 প্লাস আছে না, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন লাইক সিস্টেম। তো সব প্যারামিটার সেম। জেডের ক্ষেত্রে হচ্ছে লিথিয়াম 3 মানে হচ্ছে তোমার 3 স্কোয়ার মানে 9। তো হাইড্রোজেনের ক্ষেত্রে যদি এক্স হয়, এর ক্ষেত্রে হবে 9x। তো হয়ে গেল। I think you have got the answer. So C will be the right option. Okay. The correct shape of tellurium F minus ion is on the বিপ্লব, ঠিক আছে। এটা তো কিছু নেই, আমি বলবো কিনা বুঝতে পারছি না। যে টেলুরিয়াম F5 টেলুরিয়াম 5 মাইনাস সিম্পল সবার আগে আমাকে যেটা দেখতে হবে সেই টেলুরিয়ামটা অবস্থিত কোথায়, তাই না। তো টেলুরিয়াম অবস্থানটা একবার দেখে নিই। খুব সোজা অ্যাকচুয়ালি ভিএসসি বিআর দেয় না এইসব ক্যালকুলেশন করা খুব সোজা, কারণ আমার টোটালটা ওর যে আমাকে টোটাল অ্যাটমিক নাম্বার জানতে হবে এরকম কোনো যুক্তি নেই। কোন গ্রুপ আছে এটা যদি জানতে পারি আমি, তাহলে আমার কাজ হয়ে যাবে এখানে। হ্যাঁ, এখানে টেলুরিয়াম দেখো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পুরান। ওকে, তো এই সিরিজের মধ্যে পড়ছে, তো মানে অক্সিজেন সিরিজের মধ্যে পড়ছে। ওকে,
অক্সিজেন সিরিজের মধ্যে বাইরে কক্ষপথে কটা ইলেকট্রন থাকে আমরা জানি, অক্সিজেন হচ্ছে তোমার 8টা অক্সিজেন, 2 6টা, তাহলে বাইরে কক্ষপথে কটা ইলেকট্রন 6টা ইলেকট্রন। তাহলে এই অক্সিজেন যদি বাইরে কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, সালফারের 6টা থাকবে, সেলেনিয়াম 6টা থাকবে, টেলোরিয়াম 6টাই থাকবে। তো দেখো এবার বাকিটা ক্যালকুলেশন করে নাও, যে টেলোরিয়াম দিচ্ছে কটা ইলেকট্রন 6টা ইলেকট্রন, এখানে দেখো 5টা ফ্লোরিন আছে, 5টা ফ্লোরিন দিচ্ছে 5টা ইলেকট্রন, আর একটা দেখো নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে না, এই TeF5 মাইনাস একটা নেগেটিভ চার্জ দিচ্ছে তোমার একটা ইলেকট্রন। তো টোটাল ইলেকট্রন হচ্ছে 12টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন মতলব হচ্ছে তোমার 6 ইলেকট্রন পেয়ার। এই 6টা ইলেকট্রন পেয়ার যদি হয়, তার মধ্যে দেখো 5টা ফ্লোরিন আছে যারা কোনো সিঙ্গেল বন্ড তৈরি করে, যারা পাই বন্ড তৈরি করে না। তাহলে 6টা ইলেকট্রন পেয়ারের মধ্যে হচ্ছে 5টা সিগমা বিপি সিগমা বন্ড পেয়ার, প্লাস হচ্ছে একটা তোমার নেগেটিভ চার্জ হিসেবে আছে, এটাকে লোন পেয়ার হিসেবে কাউন্ট করবো, তাহলে একটা লোন পেয়ার। তো 6টা বন্ড পেয়ার, যেটা 6টা পেয়ার ইলেকট্রন 6টাই তোমার ইউজ হয়ে যাচ্ছে। তো এখানে এখানে পাই বন্ড পেয়ার কিছু নেই, তো আমার হাইব্রিডেশন হবে sp3d2। তো এর 6টা হচ্ছে sp3 মানে 3 আগে 4 হতে 6, ক্লিয়ার, sp3d2। আর sp3d2 মানে আমরা কি জানি, sp3d2 শান্ত কখন হয়, sp3d2 মানে হচ্ছে তোমার অক্টাডাল সিস্টেমের ক্ষেত্রে হয়। ঠিক আছে, ধরো এইখানটায় তোমার লোন পেয়ার থাকলো আর এই 5টা ফ্লোরিন, ক্লিয়ার, বা তোমার এইখানটায় ফ্লোরিনটা দিয়ে দাও আর এইটাকে লোন পেয়ার কাউন্ট করো, তাহলে এটাকে দেখতে কেমন লাগবে, ওকে, দেখে মনে হবে কি এটা পিরামিডাল টাইপের একটা স্ট্রাকচার। ঠিক আছে, লোন পেয়ারটা যদি দেখতে না পাওয়া যায়, দেখো কি আসছে এখানে সিস্টেম, ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে না, স্কোয়ার পিরামিডাল, ওকে, স্কোয়ার পিরামিডাল, ঠিক আছে, স্কোয়ার পিরামিডাল উইল বি দ্য রাইট অপশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 82, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মিনিট ভাই, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং অ্যাবাউট অ্যাডজর্পশন, it is a selective and specific process, it is a reversible process, it is an endothermic process, an increase in the gaseous adsorbate causes the increase of the absorption, however the high pressure, okay, এইখানে আমার হচ্ছে গড়বড় লাগছে, it is an endothermic process, আমার যত মনে পড়ছে অ্যাডজর্পশন ইজ এ এক্সোথার্মিক প্রসেস। কেসটা কি হয় ওটা আমার একটু, কেন এক্সোথার্মিক হয় এটা আমি একবার বলবো তোমাকে, ঠিক আছে, ইট ইজ এ সিলেক্টিভ অ্যান্ড স্পেসিফিক প্রসেস, ইট ইজ এ রিভার্সাল প্রসেস। অ্যাকচুয়ালি এত কিছু আমার জানার দরকার নাই, কিন্তু এটাকে জানতেই হবে, ইট ইজ এন এক্সোথার্মিক প্রসেস আর এন্ডোথার্মিক প্রসেস, এটা জানলে হয়ে যাবে, আর ওটা চুজ করার জন্য দিয়েছে, বাকিগুলো এত লম্বা চড়া স্টেটমেন্ট আমার পড়ার দরকার নেই। দেখো অ্যাডজর্পশন কখন হয়, অ্যাডজর্পশন হয় একটা মেটাল সারফেস, যে কোনো একটা সারফেসের মধ্যে যখন গ্যাস কি হয় অ্যাবজর্ব হয়, তাহলে গ্যাস ধরো প্রচুর এরকম এদিক ওদিক ছড়িয়ে আসে, যখন একটা পার্টিকুলার একটা সারফেসের মধ্যে গ্যাস যখন অ্যাডজর্ব হচ্ছে, তখন কী হচ্ছে, গ্যাস অনেক বেশি কী হচ্ছে, ওরিয়েন্টেড হচ্ছে, অনেক বেশি সঙ্গবদ্ধ হচ্ছে। তার মানে এই ডেল্টা এস যেটা, মানে ডেল্টা এসটা অনেক, মানে এন্ট্রোপিটা অনেক বেশি থেকে এন্ট্রোপি ধীরে ধীরে কী হচ্ছে, কম হয়ে যাচ্ছে, তখন ডেল্টা এস অলওয়েজ কী হচ্ছে বলো, ডেল্টা এস অলওয়েজ নেগেটিভ হয়। এবার ডেল্টা জি ইকাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই ডেল্টা এস যদি নেগেটিভ হয় তাহলে এই পার্টটা কী হলো, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে আছে, এই পার্টটা পজিটিভ। এবার এই পার্টটা যদি পজিটিভ হয়, আমাকে একবার বলো স্বতঃস্ফূর্ত অ্যাডজাস্টন হতে গেলে কী করতে হবে, যে কোনো একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা জি নেগেটিভ হতে হবে। এবার ডেল্টা জি যদি নেগেটিভ হতে হয়, আর অলরেডি আমি এদিকের পার্টটাকে কি পজিটিভ করে ফেলেছি, তা সেক্ষেত্রে কী হবে, ডেল্টা এইচটাকে নেগেটিভ হতেই হবে ভাই, ডেল্টা এইচ যদি নেগেটিভ না হয় তাহলে ডেল্টা জি নেগেটিভ হবে কী করে, তাহলে অ্যাডজাস্টন হবেই না। আর ডেল্টা এইচ নেগেটিভ মতলব এক্সোথার্মিক রিয়াকশন, হিট ইভলভ হতে হবে, ঠিক আছে। তাহলে ওই জন্য তোমার কী হয়, যে কোনো অ্যাডজর্পশনের ক্ষেত্রে অলওয়েজ অ্যাডজর্পশন ইজ অলওয়েজ এ এক্সোথার্মিক প্রসেস, নট এন্ডোথার্মিক প্রসেস, ইট ইজ অ্যান এন্ডোথার্মিক প্রসেস আছে, এটা ভুল আছে, ঠিক আছে। তো এই স্টেটমেন্টটা জানা উচিত এমনিতেই, তো আমি আর বাকিতে ক্যালকুলেট করবো না, সি ইজ দ্য রাইট অপশন। হাই কোয়ান্টাম ইল্ড অফ ফটোকেমিক্যাল রিয়াকশন আর ডিউ টু, এই ফটোকেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে কী হয় না, এই রেডিক্যাল রিয়াকশন হয়, আর রেডিক্যাল রিয়াকশন হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রচুর হাই কোয়ান্টাম ইল্ড হয়, বাকি আর অন্য কোনো রিজন নাই, ফরমেশন অফ ফ্রি রেডিক্যাল, ডি উইল বি দ্য রাইট অপশন, ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অফ দিস অর্ডার অ্যাসিডিক ইজ ফলস, অ্যাসিডিক অর্ডার ফলস কোনটা, দেখো একটা শব্দকে তো আমরা জানি কি, এ ভাই তো কী বলবো কি, অ্যাসিডিক শব্দ বেশি হয় এটা, তাই না, এটা তো আমরা জানি। अब HClO4 যত অক্সিজেন বাড়বে
এর অ্যাসিডও বাড়ে অক্সিজেন নাম্বার অক্সিজেন বাড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। এই এর তোমার অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন, যত ক্লোরিন নাম্বার বাড়বে অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে তত অ্যাসিডিটি বাড়ে, ও ঠিক আছে, তা ঠিক নেই কোনটা এটা, তো ঠিক আছে আলাম, এর এক্সপ্লেনেশনে যাচ্ছে না, তো এ উইল বি দ্য রাইট অপশন। যে কোনটা নয় বলেছে, হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য অর্ডার হুইচ অফ দিস অর্ডার ইজ ফলস, তো এ উইল বি দ্য ফলস, ঠিক আছে। চলো নেক্সট একবার দেখে নিই কী হলো এটা। 85, দি কম্পাউন্ড ইজ ইউজড অ্যাজ, দিস কম্পাউন্ড ইউজ এজ এ পেস্টিসাইড, এও ফ্যাকচুয়াল কোশ্চেন, কিছু করার নেই, এটা পেস্টিসাইড কোম্পানিতে ইউজ হয়, তোমার পার্টিকুলার একটা পোর্শনে একটা বডিতে স্প্রে করলে পেস্টিসাইড হিসেবে ইউজ হয়, এতে জমিতে স্প্রে করলে, তো বাস এটা জানলে ঠিক আছে, না জানলে আর কী করা যাবে। দ্য রেট ল অফ দ্য ডাইমারেশন অফ NO2 to NO4 ইজ দিস, ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং চেঞ্জ উইল চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য স্পেসিফিক রেট কনস্ট্যান্ট কে, ডাবলিং দ্য টোটাল প্রেশার, ওহো এইটা তোমার একটা কোশ্চেন সে আমাদের ছিল মনে পড়ছে আমার যতদূর, KP1 KP1 KN into RT by summation of P to the power delta nu, something like that, এরকম টাইপের কিছু কোশ্চেন অপশনে ছিল না, এ পুরোটা ডেরিভেশন করতে হবে, এটা KN হবে সম্ভবত, পুরোটা ডেরিভেশন করতে হবে, নাহলে মামলা যাবে গড়বড়ি, আর হয় এক্সাক্ট লিখতে হবে, নাহলে পুরোটা ডেরিভেশন করতে হবে, আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না এটা, বাট এটা যদি অপশন হয়, ইফ আই এম নট রং, তাহলে কী হতে পারে অপশনটা একবার দেখে নিচ্ছি, হ্যাঁ, আমি আর খুঁজে দেখার মতো আর মানসিকতা নেই আমার, এখন আমি একবার দেখে নিচ্ছি এটা দিয়ে হবে কিনা, মনে হচ্ছে যেন হয়ে যাবে হয়তো। হুইচ অফ দ্য ফলোয়িং, ওকে, ডাবলিং দ্য টোটাল প্রেশার, এবার এক্ষেত্রে দেখো এখানে না, এই 2 থেকে হচ্ছে তোমার কি হচ্ছে N2O4 হচ্ছে, তাহলে ডেল্টা নিউটা হচ্ছে এখানে এর নাম্বার অফ প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ রিয়াক্টেন্ট, মানে হচ্ছে -2, তাহলে ডেল্টা যদি -2 হয় ভাই, তাহলে এই ডেল্টা নিউয়ের জায়গায় আমি নিউ আর লিখবো না, এখানটা করে দেবো আমি -2, হ্যাঁ, এটা যদি -2 করি তাহলে KP ইজিক্যালস টু KN টু দ্য পাওয়ার, তাহলে উল্টে যাবে এটা না, সামেশন অফ প্রেশারের স্কোয়ার বাই RT স্কোয়ার। এবার দেখে নাও, যদি ডাবলিং দ্য টোটাল প্রেশারটাকে যদি ডাবল করি, মানে 1P ছিল, পি জায়গায় 2P করি, তাহলে 4 গুণ বেড়ে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং চেঞ্জেস উইল চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য স্পেসিফিক রেট কনস্ট্যান্ট, এই রেট কনস্ট্যান্টের ভ্যালুটা বাড়বে, কখন বলেছে, ডিক্রিজিং দ্য প্রেশার যদি ডিক্রিজ করি তাহলে কী হয়ে যাবে, কমে যাবে। চেঞ্জিং দ্য ভলিউম অফ দ্য ফ্লাক্স, এখানে ভাই ভলিউম চেঞ্জ করলে কী হবে, এখানে ভলিউমে কোনো ফান্ডা নেই, আর এসব রিয়াকশনটাকে কনস্ট্যান্ট ভলিউমে করতে হবে, ঠিক আছে, কনস্ট্যান্ট ভলিউমে করতে হবে, তবে তো প্রেশার এফেক্টটা পাবো আমি, ভলিউম চেঞ্জ করবো প্রেশারও চেঞ্জ করবো, তাহলে তো হবে না, মামলা গড়বড়ে যাবে তাহলে তো। চেঞ্জিং দ্য টেম্পারেচারের যা কিছু চেঞ্জ করবো কী হবে, এটা কমে যাবে, ঠিক আছে, তাহলে আমার দাঁড়াচ্ছে কি ডাবলিং দ্য টোটাল প্রেশার, এ উইল বি দ্য রাইট অপশন, ঠিক আছে, আর আই থিঙ্ক ইট ইজ কারেক্ট, এই কোয়েশনটা ঠিকই লেগেছে মনে হচ্ছে, একবার চেক করে নিও তাও তোমরা। দ্য পিলিং অফ ওজন আমব্রেলা ইজ কজ ডিউ টু, এগেন ফ্যাকচুয়াল কোশ্চেন, কেমিস্ট্রির সঙ্গে কোনো লেনদেন নেই যদিও, তাও আজকাল এগুলো তো জিকে ফিকেতে থাকে, যে তোমার ওজন লেয়ার হোল হচ্ছে কী করে, এ তো ফ্রিয়নটা আমরা জানি, ClF2Cl2 না, তো 2 নম্বরটা আমরা জানি, বাকি 2 এর সঙ্গে 3 আর 4 জুড়ে দিয়েছে, ঠিক আছে, 3-এর কোনো লেনদেন নাই, CO2-র সঙ্গে কোনো সম্পর্ক নাই, নাইট্রোজেন NO2টা হতে পারে, কারণ এই রেডিক্যাল রিয়াকশানে হেল্প করে, আর রেডিক্যাল রিয়াকশানে হেল্প করলে পারে তোমার ওজন লেয়ারটার সঙ্গে রেডিক্যালি ওটাকে ডিকম্পোজ করাতে পারে, ওই সেম রিয়াকশান যেমন ক্লোরিন রেডিক্যাল এখান থেকে বেরোয়, Cl ডট বেরিয়ে তোমার O3 এর সঙ্গে ডিকম্পোজ করে যেমন, আর NOটাও তোমার NO ডট হয়, তারপরে O3 এর সঙ্গে ডিকম্পোজ এটাকে করতে সাহায্য করে, ওকে, তো 2 and 4 উইল বি দ্য রাইট অপশন, দেখো কোনটা অপশন আছে, সো ইট উইল বি দ্য বি, ক্লিয়ার। ওকে, এ দেখো ওই 88 একটা কোশ্চেন দিয়েছে যেটা তোমার ফিজিক্স থেকে, ওকে, তো আমি আর এসবে যাচ্ছি না, 88 আর 90তেও মানে ফিজিক্স থেকে একটা কোশ্চেন দিয়েছে, ওকে, চলো আর একটা কোশ্চেন পেয়েছি আমি, মাঝখানে দুটো পাতা মিশে গেছিলো, তো কি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইন ইনক্রিজিং অর্ডার অফ দ্য রিঅ্যাক্টিভিটি ইন দ্য নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, ওকে, এখানে দেখো 4টে অপশন দিয়েছে, ইথানল, প্রোপানন আর হচ্ছে বিউটানন, ভাই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন মানে নিউক্লিওফিলিক রিয়াকশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডিশন রিয়াকশন, তো এটা সেই ক্ষেত্রে হয় যেখানে তোমার কার্বনিক গ্রুপ আছে, হ্যাঁ, ধরো আর এটা ধরো H, তো এখানে কি হবে, এই নিউক্লিওফাইল মাইনাস কার্বন অ্যাটাক করবে, এই বন্ডটা উঠে এখানে যাবে, আর সঙ্গে সঙ্গে কী হবে, এই O মাইনাসটা না
আর একজনের সঙ্গে কী হবে, অ্যাটাচ হয়ে যাবে। লাইক ধরো ওয়াটার আছে, ওয়াটার থেকে কী করবে, প্রোটন নিয়ে নেবে, বা এখানে নিউক্লিওফাইল থেকে কিছু এর কোনো সাবস্টিটিউট পার্ট ছিল সেটার সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে না? তো এটা এই ধরনের রিয়াকশনটাকে আমরা বলি যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। তো এই ইথানল বা প্রোপানল এইসবের ক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের কোনো ফান্ডা নেই, এসব কিছু হয় না, ঠিক আছে? এ ভাইরা কী করতে পারেনি, অপশন খুঁজে পায়নি, তো যেমন তেমন করে দিয়ে দিয়েছে। তো ডেফিনেটলি আমি এটুকু বলতে পারি, এই প্রোপানন আর হচ্ছে বিউটানন, এখানে আমাদের রিয়াকশনটা বেড়ে যাবে। এর কী বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ড ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার রিঅ্যাক্টিভিটি, ইনক্রিজিং অর্ডার অফ দ্য রিঅ্যাক্টিভিটি। তো এবার এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, প্রোপানন, দেখো প্রোপানন মানে হচ্ছে CH3CO, আর বিউটানন হচ্ছে বিউটানন। এবার আমরা কি জানি, এই মিথাইলগুলো না, কার্বনের সঙ্গে মিথাইলগুলো যুক্ত থাকলে এর যে আলফা হাইড্রোজেন আছে, এই আলফা হাইড্রোজেনের সাহায্যে এর কার্বন গ্যাসটা কমিয়ে দেয়। তাহলে এখানে আলফা হাইড্রোজেন হচ্ছে 6টা, এখানে হচ্ছে তোমার 3টে, আর এটা 2টো ধরি 3টে 2টো 5টা, তো রিলেটিভলি এটা লেস রিঅ্যাক্টিভ দেন দিস। ওকে, এটা হচ্ছে মেন ফান্ডা। মিথাইল গ্রুপে ইন্ডাকটিভ এফেক্টের সাহায্য কমায়, অ্যাজ ওয়েল এজ মেন যেটা হচ্ছে এই আলফা হাইড্রোজেন হাইপার কনজুগেশনের জন্য এর কার্বন ক্যারেক্টার কমিয়ে দেয়, এর কার্বন ক্যারেক্টার কমিয়ে দেওয়ার জন্য এটা লেস রিঅ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই দুটো রিঅ্যাক্টিভিটি যদি কম্পেয়ার করি, তাহলে এই দুটোর মধ্যে রিঅ্যাক্টিভিটি হচ্ছে তোমার বিউটাননের ক্ষেত্রে বেশি, ঠিক আছে? তাহলে 4 নম্বর অ্যাক্টিভিটি বেশি, তারপর হচ্ছে 3 নম্বর, তারপর 2-1 হবে নিজেদের মধ্যে, যদি এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো এ উইল বি দ্য রাইট অপশন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, দ্য ওয়ান হুইচ ডিক্রিজ উইথ ডাইলিউশন ইজ, ডাইলিউশনের সঙ্গে সঙ্গে ডিক্রিজ করে কি, ঠিক আছে? কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স। এই কোশ্চেনটা শুরুতে আমি মনে হয় যেন স্টার্ট করেছিলাম এটা দিয়ে, না অনেকক্ষণ লেগেছিলো টাইম, সেটা হচ্ছে এই স্পেসিফিক কন্ডাক্টেন্স, যেটা আমি বললাম কি ডাইলিউশন করলে পারে। স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে অলওয়েজ 1cc ভলিউম যে আছে তার মধ্যে যতটুকু আয়ন থাকবে তার কন্ডাক্টেন্স। এবার যত আমি ডাইলিউশন করবো ওই 1cc-তে নাম্বার অফ আয়নের সংখ্যা কমে যাবে, তো ডেফিনেটলি কী করবে, হুইচ ডিক্রিজেস উইথ ডাইলিউশনের সঙ্গে ডিক্রিজ করবে, সেটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। সো বি উইল বি দ্য রাইট অপশন, ঠিক আছে? আচ্ছা, বিটা এমিশন টেক প্লেস, বিটা এমিশন হয় আমরা যখন জানি যে নিউটন একটা প্রোটনে কনভার্ট, যখন N/P রেশিও না, এই N/P রেশিওটা যখন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে একটা নিউটনে একটা প্রোটনে কনভার্ট হয়ে কী হয়, বিটা এলিমিনেশন ঘটে, ঠিক আছে? তো এটা মেন ফান্ডা আমরা জানি, হোয়েন নিউটন ইজ কনভার্ট টু প্রোটন from the element above the bond stability which with shifting of the new element one group, এ সব ফালতু দেওয়া আছে, ঠিক আছে? এ উইল বি দ্য রাইট অপশন। দেখে এই কিছু কিছু বিমারি আছে, হ্যাঁ, কিছু কিছু লোক তোমাকে বলবে হয়তো তোমাদেরকে কি অল অফ দ্য অ্যাবাভ থাকলে সেটা চান্স বেশি, নান অফ দ্য অ্যাবাভ থাকলে সেটা চান্স কম, বোথ 1 and 2 থাকলে সেটা চান্স বেশি। ভাই ডোন্ট গো ফর অল দিস ক্লু অ্যান্ড অল, ইউজ ইউর ব্রেন অ্যান্ড দেন ট্রাই টু ভিজুয়ালাইজ হোয়েদার ইট উইল বি দ্য অপশন অর নট। জাস্ট এসেই ব্লাফ পানার মতো যেন যেও না, জল অফ দেওয়া আছে টিক মেরে দিয়ে চলে এলাম, ইটস নট লাইক দ্যাট অলওয়েজ। ওকে, সো এক্ষেত্রে এ উইল বি দ্য রাইট অপশন। হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট ফ্রম আদার, এই কোনটা ডিফারেন্ট? সিম্পলসা দেখতে পাওয়া যাচ্ছে যে জিআইয়ের মতো কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্সে, এখানেও কেমিস্ট্রি লেনাদেনা নেই। লিথিয়াম সোডিয়াম মেটাল, লিথিয়াম ম্যাগনেসিয়াম মেটাল, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম মেটাল, এই বোরন আর সিলিকন নন মেটাল। সো আই উইল অপ্ট ফর দিস, সি উইল বি দ্য অপশন। আমি জানি না বাকি কীভাবে আর ডিফারেন্সিয়েট করা যেতে পারে, বাট আই উইল অপ্ট ফর বোরন অ্যান্ড সিলিকন। ক্লিয়ার? বাকি দেখে নিই, আর একটা আমাদের মিসিং হয়েছিল 45, হ্যাঁ গট ইট। ওকে, এখানে বলেছে দ্য এনথালপি অফ কম্বাশন অফ মিথেন, গ্রাফাইট অ্যান্ড ডাইহাইড্রোজেন আর দিস। ওকে, অ্যান্ড এনথালপি অফ দ্য ফর্মেশন, কম্বাশন দেওয়ার সময় আমাকে ফর্মেশন ব্যাক করতে বলেছে। তো এনথালপি অফ কম্বাশনটা কিছু নয়, সেটা হচ্ছে তোমার কি এক মোলকে হিট করে মানে দহন করে সম্পূর্ণরূপে তার ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডে পরিণত করতে যে পরিমাণ লাগে আর কি এনার্জি রিলিজ হয়, সেটাকে হচ্ছে এনথালপি অফ কম্বাশন বলে আমরা। এখানে কি হচ্ছে মিথেনের ক্ষেত্রে, যেমন ধরো মিথেন CH4, তো এটা কী করবো, আমি অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবো, তাহলে কী তৈরি হবে, CO2 তৈরি হবে প্লাস ওয়াটার তৈরি হবে। ওকে, CO2 প্লাস ওয়াটার। আচ্ছা, আর কি বলেছে তারপরে গ্রাফাইট মানে কার্বনকে দহন করলে CO2 তৈরি হবে। আর একটা হচ্ছে ডাইহাইড্রোজেন মানে হচ্ছে তোমার H2
H2 কে যদি আমি দহন করি H2 প্লাস O2 হাফ O2, তাহলে হচ্ছে H2O। ক্লিয়ার? এটা তোমার চারটে মানে হচ্ছে 2H2 করতে হবে এই জায়গাটায়, 2H2O আর হচ্ছে CO2, তো 2 2 4, তার মানে হচ্ছে 2 অক্সিজেন। ওকে, এবার এই রিয়াকশানটাকে যদি আমি এই ঘুরিয়ে ফিরিয়ে লিখি আর কি এদিক ওদিক করে, দিয়ে আমাকে একটা ব্যালেন্স করতে হবে। দেখো দেখো এই রিয়াকশানটাকে যদি আমি উল্টিয়ে দিই, CO2 কেটে যাবে নাকি থাকবে এটা? ঠিক আছে, এটা থাক। এই রিয়াকশানটাকে আমি উল্টে দেবো, চেঞ্জ করে দিলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, দেখো এই সি প্লাস O2 প্লাস H2 প্লাস হাফ O2 এইদিকে থেকে গেল, আর এই দিকটা চলে গেল ওই দিকে, তাহলে এই দিকটা বলছে CO2 কেটে যাবে, তাহলে এইদিকে দাঁড়াচ্ছে আমার CH4 প্লাস হচ্ছে 2O2 এই দিকটা ঘুরছে, এদিকে হাফ O2 থেকে গেল H2 প্লাস হাফ O2 কেটে কুটে, চলো এই কেটে করে অক্সিজেন ফক্সিজেন সব কেটে যাবে। ঠিক আছে, এই CO2 ফিও2 কেটে করে যাবে, তো C প্লাস H2 ঠিক আছে CH4, এটাকে 2 দিয়ে গুণ করবো 2H2, তাহলে এটা উঠে গেল, এ ভাই হয়ে গেল 2 দিয়ে গুণ, সমান ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে H2 কম্বাসন আছে না, H2 কম্বাসন যেটা আছে সেটা 2 দিয়ে গুণ করবো, আর যখনই আমি এই এদিক থেকে ওদিক করবো না, ঘুরিয়ে লিখবো, তখন আমার যেটা দেওয়া আছে এনার্জি ভ্যালু, ওটাকে সাইনটাকে চেঞ্জ করতে হবে। এই হচ্ছে আমার মেল ফান্ডা। তাহলে আমি কী করলাম, যে CH4টাকে আমি উল্টে লিখলাম, আর হচ্ছে এই হাইড্রোজেনেরটাকে আমি 2 দিয়ে গুণ করেছি, দ্যাটস ইট। এখানে দেখো এনথালপি অফ কম্বাসন অফ দ্য মিথেন কত দেওয়া আছে, -890.3 কিলোজুল দেওয়া আছে। এটাকে আমি উল্টে লিখেছি, মানে এটাকে প্লাস করে দিলাম। আর এই কী আছে বাকি, গ্রাফাইট অ্যান্ড ডাইহাইড্রোজেন মানে হচ্ছে তোমার কোনটা, এইটা, এটাকে আমি 2 দিয়ে গুণ করেছি, এটাকে 2 দিয়ে গুণ করেছি মানে হচ্ছে 285.8 মাল্টিপ্লাইড বাই 2, আর এটা যেটা আছে 395 মাইনাস 393.5 কিলোজুল। ঠিক আছে, এই যা হবে, এই যোগ বিয়োগ করে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটাকে আমি গুণটাকে করে নিয়ে 2 8 16, হাতে থাকে 1 2 5 10 11, 2 8 16 17, 2 2 4 1 5। ঠিক আছে, 571.6। ঠিক আছে, 571.6। তাহলে আমি কী করবো, এটাকে আমি মুছে দিয়ে -571.6 লিখছি। ঠিক আছে, এবার দেখো এই দুটোকে প্রথমে যোগ করে আমি 5 আর 6 11, 3 1 4 5, 9 7 16, 5 3 8 1 9, 965, এটা মাইনাস, আর 890.6 এটা হচ্ছে প্লাস। 5 11 4 74.5 মাইনাস 74.5 কিলোজুল, মাইনাস 74.5 8 কিছু একটা ভুল ভালো হয়েছে, -74.5 দেখাচ্ছে আমার, -74.8 ইজ দ্য ক্লোজেস্ট ডেটা, সো আই উইল অপ্ট ফর অপশন ডি। ক্লিয়ার? কিছু নেই, সিম্পল সা জিনিস, তোমার কী বলে এটাকে, থার্মোকেমিস্ট্রি। ওকে, উচ্চ মাধ্যমিকের জিনিস। দ্য ফলোয়িং ইকুইলিব্রিয়াম 2NOCl গ্যাস থেকে 2NO + Cl2। ওকে, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা তো এগেন দিয়েছে তোমার ইকুইলিব্রিয়াম থেকে, আমরা কি জানি KP সমান হচ্ছে KC ইন্টু RT টু দ্য পাওয়ার ডেল্টা নিউ। এই ডেল্টা নিউটা হচ্ছে কি তোমার সাম অফ দ্য প্রোডাক্ট, সাম অফ মোল অফ প্রোডাক্ট, মানে সাম অফ মোল অফ রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, এখানে দেখো এই পার্টিকুলার রিয়াকশানটার ক্ষেত্রে প্রোডাক্ট কত 2 1 3 মোল, আর রিয়াক্ট্যান্ট কটা 2 মোল, তাহলে এখানে কী হচ্ছে 1 হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, 1 হচ্ছে। তাহলে 1 যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে KP সমান KC ইন্টু 3 - 2 মানে 1, তো সেক্ষেত্রে হচ্ছে তোমার 3 - 2 সমান হচ্ছে 1, ডেল্টা নিউ সমান হচ্ছে 1, তাহলে KP সমান হচ্ছে KC। এবার দেখো কোনটা ফিট করবে, KP সমান KC তো নয়, ঠিক আছে না। এবার KP লেস দেন KC না KP গ্রেটার দেন KC, এবার আমাকে ভেবে চিন্তে তোমরা বলো যে কোনটা হবে। আর এখানে দেওয়া আছে কম্পারেটিভ অ্যাকাউন্ট অফ KP অ্যান্ড KC ডিপেন্ডস অন টেম্পারেচার। ডেফিনেটলি টেম্পারেচার উপর ডিপেন্ড তো করছে। এখন টেম্পারেচার যদি তুমি 0 করো, তাহলে KP সমান 0, KC সমান কিছু একটা হবে।
টেম্পারেচার যদি তুমি খুব কম করো তাহলে এটা কেপিকেসি বাড়বে ডেফিনেটলি। তাহলে আমি অ্যাবসোলিউট ফর্মে আমি বলতে পারবো না, টেম্পারেচারের উপর টোটালটা ডিপেন্ড করছে টেম্পারেচার, ঠিক আছে না। এই কেপের কেসি এই 8টা সমান ধরো 8.314, সাপোজ 8 সমান যদি আমি জুলে লিখি 8.314, হ্যাঁ। এবার টেম্পারেচার যদি তুমি দিই সামথিং লাইক দ্যাট 1/8.314, তাহলে ক্যাটেগরি কী হয়ে যাবে, কেপি সমান কেস হয়ে যাবে সেক্ষেত্রে। এবার ডিপেন্ড করছে, সো ডি উইল বি দ্য রাইট অপশন। কম্পারেটিভ অ্যাকাউন্ট অফ কেপি অ্যান্ড কেসে ডিপেন্ড অন টেম্পারেচার, ডি উইল বি দ্য রাইট অপশন। নেক্সট এখানে কী বলছে, সিএমপি, ওকে সিআরএমএস, ঠিক আছে। এটা তো খুব সোজা জিনিস, আমরা যত জানি সি এভারেজ দেখো এই কাইনেটিক থিওরি অফ গ্যাসে ছিল 8/পাই না, এরকম কিছু একটা ছিল, √8 8/পাই সি এভারেজ। আর সি আর এম এস সমান হচ্ছে √3 আর সি আর এম এস, এটা সি এভারেজ, সি আর এম এস আর সি এম, এটা হচ্ছে 2/m ক্যাপিটাল এম, হ্যাঁ। কে দিলে স্মল এম হতো আর আর লিখেছিল মানে ক্যাপিটাল এম, বাস, ঠিক আছে। এবার তো দেখে না কোনটা বড় হচ্ছে সব থেকে, এই পাই সমান 3.14 না, তাহলে 8কে যদি 3.14 দিয়ে গুণ করে 2 পয়েন্ট সামথিং হচ্ছে ওটা, তো সব থেকে বড়ো হবে তোমার সিআরএমএস, সব থেকে বড়ো সিআরএমএস, তারপর হচ্ছে সিএ, তারপর সিএম হচ্ছে সব থেকে ছোটো, ঠিক আছে। এই হয়ে গেল আমার গল্প। তো সিআরএমএস সব থেকে বড়ো, তারপর হচ্ছে সিএ, তারপর হচ্ছে সিএম, তো এ হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। সি উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার? আমি এখানে ক্লিয়ারলি লিখে দিচ্ছি, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তো বাকি দেখো সি আর এম এস হচ্ছে সব থেকে বড়ো, তারপর হচ্ছে সি এভারেজ, তারপর হচ্ছে সি এম মিন প্রোবাইল ভেলোসিটি। 48, একটা আদর্শ গ্যাসের নিচে কোন বিবৃতিটা সত্য? ওকে, আমরা জানি কি সিপি মাইনাস সিভি ইকাল টু আর। ভাই এই যে ইকুয়েশনটা না, এই আদর্শ গ্যাস বলে কিছু নেই, এই ইকুয়েশনটা সবার জন্য সত্য, সিপি মাইনাস সিভি সমান না। এবার এই ক্ষেত্রে দেখে নাও, এই আরটাকে আমি 2 ধরো, 1.982, তাহলে সিপি অলওয়েজ গ্রেটার দেন সিবি, তাই তো নাকি? তো সিপি অলওয়েজ, সিপি থেকে সিবি বাদ দিলে কত পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, তো সিপি ইজ গ্রেটার দেন সিবি, এই স্টেটমেন্টটা সত্যি, সিপি গ্রেটার দেন সিবি, কাজ হতো। তো আই থিঙ্ক এই কমপ্লিট হয়ে গেল আমাদের কেমিস্ট্রি পোর্শনটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ফিজিক্সের পোর্শনের ক্ষেত্রে গোটা 15-20টা অ্যান্সার করাই যেত, কিন্তু তারপরে বাকিটা করতে পারবো না আমি অতটা ভালো করে, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। আর বাকি হচ্ছে তোমার প্রচুর আমাকে তাহলে খুঁজতে হবে, আর অতটা খোঁজার মতো এখন এই মুহূর্তে আর সময় বিশেষ নেই, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, ইলেকশন দৌড় দাঁড়িয়ে আছি আমরা, আর প্রচুর হেক্টিক শিডিউল চলছে, তো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ গাইজ ফর your comment in the video. Okay, it gives me the immense pleasure, and it's motivated me to make this video again, and I will also expect some sorts of comment like that, and আশা করব তোমাদের চেক করে নেবে তোমরা একবার। আর বাকি if it gives you any kind of help, then please you guys ask in the comment box. I'm always try to find out some sorts of time for me, of course, definitely, বিকজ এ আমার নিজের ভালো লাগার জন্য বানাচ্ছি আমি ভিডিও। তো থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ ভেরি মাচ।